আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 2022 ক্র্যাশ কোর্স প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম তোমাদের সাথে আজকে ইংরেজি ক্লাস নিয়ে চলে আসলাম। ইন্ট্রো দিতে হইলো, আবার ইন্ট্রো দিলাম। সো আমরা আরেকটা সুযোগ পেলাম, এন্ড আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞ তোমাদের কাছে, বিকজ যতটা না অনেক অনেক ধরনের কি বলবো, অনেক ধরনের মিসবিহেভ দেখি অনলাইনে, যেগুলো খুবই কম, তার চেয়ে বেশি ভালো মানুষও আছে, বা অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট মানে হোম স্কুলিং বা ফ্যামিলি থেকে যাদের শিক্ষাটা সঠিক শিক্ষা, পড়াশোনা পারলেই সঠিক শিক্ষা হয় না। আর যারা পড়াশোনাও করে না, আবার যাদের হোম স্কুলিংটাও খুবই দুঃখের সাথে বলতে হয় নাই, তাদের জন্য একটু কষ্ট করাচ্ছে লাইফে লাইফে চলাফেরা। যাই হোক, যারা পার্সোনালি ইনবক্সে মেসেজ করছো তাদের কাছে আহ, অনেক বেশি মানে কৃতজ্ঞ এই জন্য, কারণ আমি ভাবি নাই যে সিরিয়াসলি ইউ পিপল লাভ মি দ্যাট মাচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমিও কথাবার্তা বললাম, আই গেস তোমাদের ক্লাস হচ্ছিল না ইংলিশ, গতকালকেও তোমাদের আপুর ব্যস্ততার কারণে ক্লাসটা নেওয়া যায়নি। তো স্বাভাবিকভাবে আজকের ক্লাসটাও যদি না হয় তাহলে এইটা যেমন এক স্টুডেন্ট আমাকে বলছে, ভাইয়া ক্লাস নিবেন না কেন, যখন ক্লাস শুরু করছেন ক্লাসটা নেওয়া কি আপনার উচিত না, বিবেক কি বলে? তো তখন ভাবলাম যে না, আসলেই যেহেতু ক্লাস করাচ্ছি, করাই, ক্লাস করানোতে কোনো প্রবলেম নাই আই গেস। সো এই হচ্ছে কথা। সো যাই হোক, তোমাদের কাছে একটাই কথা বলবো যে এইখানে তোমাদের সাথে আমার সম্পর্ক অ্যাজ এ মেন্টর বা অ্যাজ এ টিচার বা একজন ভাইয়ের মতো, তোমরাও আমার কাছে ছোট ভাই বোনের মতো, তোমাদেরকে আদর করি, স্নেহ করি, কখনোই তোমাদের সাথে রাগান্বিত হওয়া আমার কোনোই প্রয়োজন নেই। বাট তোমাদেরকে একটাই বারবার কথা বলবো, যেটা হচ্ছে যে তোমরা নিজেদেরকে অনেক ম্যাচিউর মনে করো, বাট এখনো তোমরা এতটা ম্যাচিউরিটি লাভ করোনি। সো একটু সিচুয়েশন বুঝে ট্রাই করবা হচ্ছে রিয়েক্ট করা, ঠিক আছে? বিকজ তুমি জানো না যে কখন কি কারণে কোথায় তোমাকে মানে আটকে যেতে হয়। সো এটাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 9টা 33 বাজে আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি। 1-2 মিনিট একটু আমরা ভাষণবাজি করলাম। সো ওইটা আমরা রাখি। সো গতদিন হচ্ছে বলেছিল যে অনেকে প্র্যাকটিস করায় না, বাট ভাইয়া প্র্যাকটিস করাবো না এটা তো আর হবে না, এটা তো আর হবে না। প্র্যাকটিস 100% করাবো, প্র্যাকটিস হবে, একদম ফুল অন প্র্যাকটিস হবে, ঠিক আছে? সো আমাদের যেই ফিল ইন দা গ্যাপসে আমাদের যে 15 মার্কস, আমি প্রতিদিন যেটা প্রথমেই বলছি, আজকে আমাদের লাস্ট ক্লাস বাই দা ওয়ে, এই পার্টিকুলার টপিকের উপর লাস্ট ক্লাস। তো আশা করতেছি আজকের ক্লাসটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণতার একটু হলেও কাছাকাছি নিয়ে যাব, এবং পরবর্তীতে আমরা বাসায় বসে চেষ্টা করব যে একইভাবে একই নিয়মে আমি কতটুকু প্র্যাকটিস করতে পারি, আমি কতগুলো শব্দ ধরতে পারি, কতগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমি নিজে নিজে ফিল আপ করতে পারি, কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় আমার ঠিক করতে হবে। তো আমার মনে হয় তোমরা আজকের ক্লাসের পরে, আমার বিশ্বাস যে তোমরা সেটা করতে সক্ষম হবে, এবং খুব ভালো করেই তোমরা আলটিমেটলি পরীক্ষার হলে এই পার্টিকুলার টপিকটা অ্যান্সার করতে পারবে। তাহলে দেরি না করে চলো আমরা শুরু করে দিই। সো মূলত তোমরা মোটামুটি খাতা কলম নিয়ে রেডি আছো আই গেস? হ্যাঁ, মোটামুটি 100 জন স্টুডেন্টস চলে আসছে। আই গেস আজকের ক্লাসগুলো একটু ঝামেলা হয়েছে, এই কারণে অনেক স্টুডেন্টস ক্লাসে এখনো আসেনি, বাট ইট ইজ ওকে, নো প্রবলেম। চলো আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে পারি, তাই না? ওকে ডান, ওকে ডান, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে আজকে, সেই জিনিসটা হচ্ছে কি ভাইয়া? সেই জিনিসটা হচ্ছে যে আমরা উইথ ক্লুজ গুলা দেখতে থাকবো, এবং আমরা উইথ ক্লুজ গুলো শেষ করে আমরা উইদাউট ক্লুজ ধরে ফেলবো, এবং ক্লাসটার মাধ্যমে আমরা হচ্ছে এই পার্টিকুলার টপিকটা শেষ করব। তাহলে এইটাও একটা বোর্ড কোশ্চেন, আমরা যদি একটু টাইটেল দিয়ে দেই বোর্ড কোশ্চেন, এবং এই বোর্ড কোশ্চেনে আমাদের মার্কস হচ্ছে 5। এখানে আমাদের মার্কস কত? এইখানে আমাদের মার্কস হচ্ছে 5। আমরা যদি 10টা সঠিক অ্যান্সার দিতে পারি তাহলে আমাদের মার্কসটা কত হবে? 5 হবে, ঠিক আছে? ওকে ডান। তাহলে একটু খেয়াল করি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমি বলেছিলাম যে প্রথমে কি কাজ করব। আমাদের প্রথম টার্গেট হবে, যখন আমি কোশ্চেন পেপারটা দেখব, ধরো এটা আমার এইচএসসি এক্সামের কোশ্চেন, এবং আমাকে এখন এটার উত্তর লিখতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তো মেন্টালি রেডি থাকতে হবে। তারপরে হচ্ছে আমি জাস্ট একবার করে পড়ে নিব যে আমার ক্লু গুলো কি দেওয়া আছে। আমি আবারও বলছি, ক্লু গুলো কি দেওয়া আছে এটা জানাটা আমাদের জন্য জরুরি। তাহলে দেখো এখানে রিকার দেওয়া আছে, মিনিমাইজ, সেফ, লাই, ওপাইন, কম্পালসারি, অ্যাওয়ার, স্ট্রেইট, ডেভেলপ, লস, প্রিকশন, পসিবিলিটি। তাহলে এইখানে কিন্তু
আমরা মোটামুটি সবগুলো শব্দই বুঝেছি। কেউ কেউ হয়তো ওপাইনটা বুঝুনি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারো কিছু মতামত দেওয়া, ভার্ব হিসেবে ইউজ হয়। কেউ হয়তো রিকারটা বুঝো নাই, এটাও কিন্তু আলটিমেটলি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, কোনো কিছু বারবার হওয়া, সেটাকে আমরা রিকার এই ওয়ার্ড দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমরা মোটামুটি বাকি ওয়ার্ড গুলো চিনি, স্ট্রেট, সোজা, ডেভেলপ, কোনো কিছু উন্নতি করা, লস, ক্ষতি, লাই, শুয়ে থাকা বা শায়িত থাকা বা কোনো কিছু অবস্থিত থাকা, কম্পালসরি, ম্যান্ডেটরি, সেম জিনিস। প্রিকশন মানে পূর্ব যে ইয়াটা, যেটা গতদিন আমি দেখাইছিলাম। পসিবিলিটি মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা শুরু করব যে আমার কোশ্চেনটা আমি কিভাবে পড়বো। It is a matter of great concern that বাংলাদেশ ড্যাশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন। আমি জানি তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, সঠিক অ্যান্সারও হয়তো দিয়েছো, কিন্তু আমি চাই তোমাদের মাইন্ডটা প্রসেসটা যেন বুঝে। তাহলে আমার যখন এই অ্যান্সারটা দিতে হবে, আমি কোনো কিছু প্র্যাকটিস করিনি, আমি কোনো কিছু জানি না, জানতাম না, কিন্তু আমি এখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, আমাদের কিন্তু আবার এই অংশটা নিয়ে কোনো কনসার্ন করার দরকার নেই। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই পার্টিকুলার প্রপার নাউনটা। এই প্রপার নাউনটার পরে আমরা কি বসাবো দেখেই বুঝতে পারতেছো যে এখানে ইট ইজ এ ম্যাটার অফ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গন্ধ পাওয়া যায়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গন্ধ পেলে এই বাংলাদেশের পরেও কিন্তু আমরা প্রেজেন্ট ফর্ম অফ দা ভার্ব বসাবো। কেন? কারণ আমরা জানি যে সাবজেক্টের পরে আলটিমেটলি আমরা কি বসাই, একটা ভার্বকেই বসাই। তাহলে এইটা একটা দারুণ উদ্বেগের বিষয় যে বাংলাদেশ ড্যাশ ইন দা অ্যাক্টিভ আর্থকোয়াক জোন। তোমরা অলরেডি জানো যে আমরা বাঙালিরা যে বাংলাদেশ ভূখণ্ডে আমরা বসবাস করি, সেটা হচ্ছে একটা খুবই সক্রিয় ভূমিকম্পের একটা কি জোন আছে। কারণ এখানে কিছু প্লেট, কিছু তোমার লাইন আছে যেগুলো হচ্ছে অলরেডি খুবই দুর্বল বা ভঙ্গুর। সো এটা আমাদের বিষয় না চিন্তা করার, আমাদের চিন্তা করছে কি ভার্ব বসাবো। বাংলাদেশ ডেভেলপস, এটা কি হয়? বাংলাদেশ ডেভেলপস ইন দ্য অ্যাক্টিভ, না না না, এটা হয় না। বাংলাদেশ অ্যাওয়্যার ইন দা, এটাও হয় না। বাংলাদেশ ওপাইন্স ইন দা, না এটাও তো হচ্ছে না। বাংলাদেশ রিকার্স ইন দা, না না। তাহলে কি মিনিমাইজ, মিনিমাইজ তো ছোট করা। লাই আছে, ও আচ্ছা এই যে আছে লাই, তাহলে এখন কি আমরা লাই বসাইতে পারবো? আমাদেরকে কি বসাতে হবে? আমাদেরকে বসাতে হবে লাইস। কেন? কারণ বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে একটা থট প্রসেস, এই যে চিন্তাটা তুমি করতেছো, এইটা সবচেয়ে বেশি জরুরি, এইটা সবচেয়ে বেশি জরুরি। তাহলে এই যে থট প্রসেসটা, এটা জরুরি যে বাংলাদেশ লাইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, মানে বাংলাদেশ অবস্থিত। ওকে, মোস্ট অফ দ্য বাংলাদেশিস আর ফুললি, আচ্ছা মোস্ট অফ দ্য বাংলাদেশিস আর ফুললি, তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি আছে। এখানে আছে মোস্ট অফ দ্য বাংলাদেশিস আর ফুললি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোস্ট অফ দ্য বাংলাদেশিস উপর ভিত্তি করে এই আরটা বসেছে বি ভার্ব। ঠিক আছে ভাইয়া? তাহলে ফুললি, ফুললি কি জানি ভাইয়া? আমরা জানি ফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ভাইয়া ফুললি ওয়াই যোগ হয়েছে, তার মানে এটা অ্যাডভার্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া এখন এখানে কি বসাতে পারি? এটা হচ্ছে আমাদের সবার একটা প্রশ্ন। তাহলে আর ফুললি ড্যাশ অফ কি হবে? তাহলে ফুললি ড্যাশ অফ, তোমরা বুঝতেই পারছো এখানে কি বসাবো, অ্যাওয়্যার বসাবো। কি বসাবো? অ্যাওয়্যার বসাবো। কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে অ্যাওয়্যার অফ মানে হচ্ছে সচেতন থাকা। অ্যাওয়্যার অফ মানে সচেতন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়্যার অফ যখন বললাম, অ্যাওয়্যার কোন পার্টস অফ স্পিচ? আমি একটু দেখি যে আমাদের ছাত্রগুলো কি লিখছে, যে অ্যাওয়্যারটা কোন পার্টস অফ স্পিচ। কারণ আমি এর আগে বহুবার বলেছি যে অ্যাওয়ারনেস হচ্ছে একটা নাউন, রাইট? অ্যাওয়ারনেসকে আমরা কি বলেছি? অ্যাওয়ারনেসকে আমরা বলেছি নাউন। তাহলে পার্টিকুলারলি আমাকে একটু জানাও যে অ্যাওয়ারটা কোন পার্টস অফ স্পিচ। আমি একটু দেখি। আচ্ছা এই যে আমরা ফেসবুকে, হ্যাঁ আমাকে অ্যান্সার গুলো দিয়ে দাও। অ্যাওয়ারটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, যারা উত্তর দিতে পারতেছি স্যালিউট। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি নাম আর বলতে পারলাম না, সবাই সঠিক বলছো, সবাইকে ধন্যবাদ। তাহলে এখানে কিভাবে অ্যাডজেক্টিভ হইলো, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা কিন্তু সেটা ভুলে গেছো। সেটা কি? কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এম, ইজ, আর, বি, ওয়াজ, ওয়ার, এগুলোর পরে কি বসে বাবা? এগুলোর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে। এখন এইটা তোমাদেরকে নতুন ভাবে দেখাচ্ছি যে এগুলোর পরে যদি অ্যাডভার্বও থাকে, এদের পরে যদি অ্যাডভার্বও থাকে, তারপরেও আমরা এখানে কি বসাতে পারবো? অ্যাডজেক্টিভ বসাতে পারবো। সো আমি যদি এই প্রসেসটা মাথায় রাখি, ভবিষ্যতে যে কোনো ফিল ইন দা ব্ল্যাঙ্কস অ্যাটলিস্ট আমি বুঝে উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি রাখবো। এক্সপার্টস আর ড্যাশ অ্যালার্মড। ওকে,
এক্সপার্টস আর অ্যালার্মড বাই দ্য ড্যাশ অফ কোয়াক্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স। তাহলে এই যে কোয়াক্স গুলো হচ্ছে, এই যে ভূমিকম্প গুলো হচ্ছে, তাহলে এক্সপার্টস আর অ্যালার্মড মানে যারা হচ্ছে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞদের কি করা হচ্ছে, তাদেরকে আগেই মানে অ্যালার্ম ঘড়ি যেমন তোমাদেরকে একটু বাজিয়ে দেয়, তোমাদেরকে একটু বুঝায় যে না তুমি এখন ওঠো, ওঠার সময় হয়েছে, বা এরকম কিছু একটা। তো এটাও তাদেরকে একটা অ্যালার্মিং সিচুয়েশন কি করছে, তার মানে এক্সপার্টস আর অ্যালার্মড বাই দা। একটা জিনিস আমাকে বলো তো সবাই, তোমরা যদি সঠিকভাবে ক্লাসটা করে থাকো আগের, এই দা হচ্ছে একটা আর্টিকেল, আবার এটা ডিটারমিনারের মতো কাজ করতে পারে। এরপরে জানি কোন পার্টস অফ স্পিচ বসে ভাইয়ারা, একটু বুঝে বলো। দেখো এইখানে 5টা প্র্যাকটিস করা 50টা প্র্যাকটিস করা সমান ইনশাল্লাহ, আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি। কেন জানো? তার কারণ হচ্ছে তুমি 50টা মুখস্থ করে যতটুকু পারবা, এখানে বুঝে বুঝে পড়ে তুমি তার থেকে অনেক বেশি তোমার বেনিফিট তুমি পাবা। তাহলে এখানে যখন আমি বলছি যে বাবা এই যে দা আছে, এরপর আমরা নাউন বসাবো, তাহলে একটু চিন্তা করি যে এক্সপার্টস আর অ্যালার্মড বাই দ্য ড্যাশ অফ কোয়াক্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স, মানে বেশ কিছু বছর ধরে এই বারবার যে কোয়াক্স গুলো হচ্ছে, এই যে বারবার কথাটা চলে আসলো, এই বারবার কথাটা চলে আসার কারণে আমি একটু চিন্তা করি যে বারবার শব্দটা কি প্রিকশন, না না তো পূর্বে কিছু একটা ঘটনা আমরা একটা সাবধানতা অবলম্বন করি, সেটা পসিবিলিটি না, সম্ভাবনা নাই। লস না, বারবার ঘটনা লসের সাথেও যায় না, অ্যাওয়্যার তো দিয়ে দিয়েছি। স্ট্রেইট এটাও যায় না, কম্পালসারি যায় না। কি যায়, কি যায়, এই যে রিকার যায়। আমি বারবার বলেছিলাম শুরুতেই যে রিকারটা একটা ভার্ব হিসেবে কাজ করে। সো এটার নাউন কি হবে, আমরা সবাই জানি রিকারেন্স। কি হবে? রিকারেন্স। তাহলে এই যে লিখি যে আর ই সি ইউ আর আর ই এন সি ই, এই হচ্ছে রিকারেন্স। বাই দ্য রিকারেন্স অফ কোয়েক্স মানে হচ্ছে বারবার সংঘটিত হওয়া এই ভূমিকম্প আমাদেরকে কি করে ফেলছে, আমাদের বিশেষজ্ঞদের একটু চিন্তিত করে তুলছে। বাট দে গিভ নো ড্যাশ অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ ড্যাশ। তাহলে একটু বুঝার চেষ্টা করি, দে গিভ নো, আচ্ছা ভাইয়া এটা তো ডিটারমিনার, দে গিভ নো, তাহলে এখন কি হবে? এই নো এর পরে আমরা কি বসাবো? আমরা অবশ্যই নাউন বসাবো। তার মানে আচ্ছা দে গিভ নো, আমরা কি নাউন বসাবো? আচ্ছা অ্যান্সার, অ্যান্সার তাহলে কি ভাইয়া? অ্যান্সারও তো নাউন, তাহলে এখানে কি বসানো যায়? তাহলে একটা প্রশ্ন জাগলো না যে আমাদের এখানে কি বসানো যায়? তাহলে এই যে চিন্তাটা, এই চিন্তাটা যে করতে পারতেছো, তার কাছে এটা অনেক বেশি সহজ। এখন আমি যদি বলি অ্যান্সার কি, যে দে ডিড নট গিভ এনি অ্যান্সার, আমি এটা বলতে পারতাম, কিন্তু এখানে এনি নাই, কি আছে? নো আছে। তাহলে নো ড্যাশ অ্যান্সার, তার মানে কোনো সোজা উত্তর দেয় না। বলে না অনেকে, যা রে বেটা খালি পেঁচাচ্ছে, আমি তো গিয়েছিলাম অফিসে, কিন্তু ওরে জিজ্ঞেস করলে ও শুধু পেঁচায়, ওর কাছে যাও, তার কাছে যাও। তার মানে এক্সপার্টসদের যখন জিজ্ঞাসা করা হয়, তারা কোনো সদুত্তর দিতে পারছে না। কেন পারছে না সেটা আমাদের জানার প্রয়োজন নাই, বাট ঘটনাটা এরকম বোঝাচ্ছে যে তারা পারছে না। তার মানে এখানে কি অ্যান্সার হবে? ডেফিনিট হতে পারতো, কিন্তু ডেফিনিট ওয়ার্ডটা কি এখানে আছে? ডেফিনিট নেই। কি আছে? মিনিমাইজ হতে পারে, মিনিমাইজ অ্যান্সার তো হয় না ভাইয়া। সেফ হইতে পারে, সেফ চিন্তা করা যায়, বাট সেফ অ্যান্সারটা একটু অদ্ভুত লাগে, যে দে গিভ নো সেফ অ্যান্সার, সেফ হয় না। তাহলে কি হতে পারে? ওই যে অ্যাওয়ারের নিচে স্ট্রেইট আছে, এইটা হবে অ্যান্সার। অর্থাৎ দে ডু নট গিভ এনি স্ট্রেইট অ্যান্সার। তার মানে তোমরা বুঝতে পারতেছো এখানে, তোমরাও আমার সাথে একমত, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরাও বুঝতে পারছো যে এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আলটিমেটলি স্ট্রেইট অ্যান্সার। তাহলে স্ট্রেইট মানে হচ্ছে সোজা। তাহলে ভাইয়া সোজাটা এখানে কি হিসেবে ইউজ হইতে পারে? ভাইয়া এখানে কি হিসেবে ইউজ হইতে পারে? বেসিক ব্যাপারটা হচ্ছে যে স্ট্রেইট অ্যান্সারটা আমরা যখন বলতেছি, তখন স্ট্রেইটটা আমরা অনেক সময় অ্যাডভার্ব হিসেবে বলি, আবার অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি। ঠিক আছে, একটা অবস্থা যে সোজা অ্যান্সার। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে এই যে লিখে দিলাম আমাদের অ্যান্সার স্ট্রেইট। অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ আমরা চিন্তা করতে পারি, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এরকম কিছু। ঠিক আছে, কারণ এরপরে আমরা যেটা দেখবো যে টু দা কোশ্চেন অফ ড্যাশ। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রিপোজিশনের পরে কি হয়। তোমরা সবাই জানো যে প্রিপোজিশনের পরে মূলত আমরা যেগুলো বসাই সেগুলো হচ্ছে আমাদের নাউন, অথবা আমরা বসাই নাউন ফ্রেজ, অথবা আমরা বসাই প্রোনাউন। প্রোনাউনের যে কোনো ফর্ম হতে পারে। প্রোনাউনের আমাদের এমন ফর্ম হতে পারে যেটা হচ্ছে অবজেক্টিভ। তো আমরা একটু দেখি তাহলে। বাট দে ডু নট গিভ, বা দে গিভ নো straight answer to the question of dash about the buildings of Dhaka city. তাহলে question of dash, এখন তুমি ভাবতেছো যে ভাইয়া অফ তো আছে, এখানে সেফ আছে, কিন্তু সেফ তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো আপনি তো বলেছিলেন আমাদের কোশ্চেনেই বলা থাকে যে ইউ ক্যান মেক সাম গ্রামাটিক্যাল চেঞ্জেস। ভাইয়া আমরা কি এই অফের পরে নাউন বসাতে পারি? অফকোর্স আমরা বসাতে পারি। তাহলে সেফ হয়ে যাবে কি জানো? সেফ হয়ে যাবে সেফটি।
সেফটি হচ্ছে নাউন। সো অফ সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, তার মানে তারা কোনো সোজা উত্তর দিতে পারে না কিভাবে এই ঢাকা সিটির বিল্ডিং গুলোকে সেভ করা যায়, বা এই ঢাকা সিটির বিল্ডিং গুলোর নিরাপত্তার ব্যাপারে তারা কোনো কি করতে পারে না, কোনো সদুত্তর বা সোজা উত্তর দিতে পারে না। হয়ে গেল। সিন্স দেয়ার ইজ এভরি ড্যাশ অফ আর্থকোয়াকস ইন বাংলাদেশ, একটু বুঝি, সিন্স যেহেতু, দেয়ার ইজ এভরি, তাহলে দেয়ার ইজ এভরি একটু বুঝতে হবে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গ্রামার আইটেম একটা আরেকটার সাথে সংযুক্ত। যখন তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস পড়াই ভাইয়া, নীল কালিতে লিখছি, দেখার চেষ্টা করো কাইন্ডলি, তখন তোমাদেরকে বলেছিলাম যে এই দেয়ারের পরে অ্যাকর্ডিং টু টেন্স, মানে টেন্স অনুসারে এইখানে কোন ভার্ব বসবে, কোন বি ভার্ব বসবে, তা নির্ভর করবে এখানে নাউনের উপর। এখানে নাউনটা যদি সিঙ্গুলার হতো তাহলে ভাইয়া বলতাম যে এখানে তোমরা ইজ অথবা ওয়াজ বসাতে পারো টেন্স অনুযায়ী। আবার এইখানে আমরা আর বা ওয়ার বসাতাম যদি আমার নাউনটা কি হতো, আমার নাউনটা প্লুরাল হতো। তাহলে এই কথাগুলো কিন্তু আমি বহুবার বলেছি। তাহলে এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাইয়ারা, সিন্স দেয়ার ইজ এভরি ড্যাশ অফ, সিন্স দেয়ার ইজ এভরি ড্যাশ, তাহলে এভরি এর পরে অবশ্যই একটা সিঙ্গুলার কিছু বসবে। তাহলে এই যে পসিবিলিটি মানে চান্স, তোমাদের এখানে যদি চান্স থাকতো তুমি চান্স বসাইতাম। ধরো উপরের কোনো ক্লু দেওয়া ছিল না, তাহলে তোমাকে কি নিজের থেকে লিখতে হতো না? তোমার মন থেকে যদি পসিবিলিটি শব্দটা না আসতো তুমি চান্সও লিখতে পারতা। সো সিন্স দেয়ার ইজ এভরি চান্স অফ আমরা বলতে পারি, কিন্তু এই পরীক্ষায় তো আমরা পসিবিলিটি দিব, কারণ এটা তো উইথ ক্লুজ। তাহলে আমরা লিখে ফেললাম পসিবিলিটি, কি লিখে ফেললাম? পসিবিলিটি। সিন্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ আর্থকোয়াকস, এই যে দেখো অফ এর পরে আবারও প্লুরাল নাউন আর্থকোয়াকস ইন বাংলাদেশ, এক্সপার্টস কল ফর টেকিং অ্যাডিকুয়েট ড্যাশ, experts call for taking adequate dash measures to dash losses। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে ভাই কি বলছে এখানে একটু বুঝি, যে experts call for taking, এক্সপার্টসরা একটা ডিসিশন নিয়েছে, কল ফর টেকিং মানে হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ ডিসিশন, অ্যাডিকুয়েট ড্যাশ মেজার্স, অ্যাডিকুয়েট ড্যাশ মেজার্স। আচ্ছা মেজার্স তো হচ্ছে নাউন, তাহলে ভাই এখানে কি হতে পারে? ভাইয়া নাউনের আগে কি বসে? ভাইয়া আপনি তো পড়িয়েছেন, আর আমি তো নিজেই জানি, আপনি না পড়ালো তো আমি জানি, সেটা সেটা কি, যে নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। তাহলে ভাইয়া এখানে কি একটা অ্যাডজেক্টিভ বসতে পারে? 100% অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা বসতে পারে, অ্যাডজেক্টিভ কোনটা হয়? তাহলে একটু দেখি, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, মেজার্স মানে হচ্ছে কোনো একটা পদ্ধতি বা কোনো একটা প্রসেসের, মানে আমরা সেই প্রসেসর অন্তর্ভুক্ত করা কোনো কিছুকে। তাহলে কি হবে? আমাদের পূর্ব শর্ত একটা জিনিস পড়েছিলাম না, প্রিকশন। তাহলে প্রিকশন তো নাউন, এই যে TION, তাহলে প্রিকশন থেকে এই নাউনটাকে অ্যাডজেক্টিভে করলে কি হবে বলতো? প্রিকশনটা কি হবে? প্রিকশনারি। আমরা বলি না যে প্রিকশনারি ইনজেকশনটা নিয়ে নে, তোর কিন্তু ধারালো জিনিস দিয়ে কাটছে, আর এই জিনিসটা অনেক আগের, টিটেনাসটা নিয়ে নিলে বেটার হয়। তাহলে এইটাই হচ্ছে প্রিকশনারি ইনজেকশন। তাহলে কি করতে হবে? তাহলে এইখানে লাল বসাই দেই, নীল বসাইলে তোমরা বুঝবা না। এইখানে এই যে ARY প্রিকশনারি হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আর যখন এই প্রিকশন পর্যন্ত থাকে তখন সেটা হচ্ছে কি নাউন। তাহলে দেখো একদম মিলে গেছে না? অ্যাডিকুয়েট প্রিকশনারি, আমরা লিখে ফেলি প্রিকশনারি মেজার্স টু ড্যাশ লুজেস। এখন বলো এই যে টুটা তোমরা তো শিখতে শিখতে এটা 100% জানো যে ইনফিনিটিভ বলে একটা ইউজ আছে, এবং সেই ইনফিনিটিভের ইউজে তোমরা কি জানো? তোমরা খুব ভালো মতো জানো যে 2 প্লাস ভার্ব 1 হয়। তাহলে এখন একটা ভার্ব খোঁজাটা আমাদের জরুরি। তার মানে এক্সপার্টস ডিসিশন নিচ্ছে, they are calling for adequate precautionary measures to dash losses। তাহলে এখানে জানি কি ছিল, একটা ওয়ার্ড কি ছিল? ও মিনিমাইজ। তাহলে দেখো কেন বলি যে প্রশ্নটা অ্যান্সার লিখার আগে ক্লুগুলো দেয়া থাকলে ক্লুগুলো পড়ো, কারণ তুমি যখন ক্লুগুলো র্যান্ডমলি একটু পড়ে যাবা 30 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য অ্যান্সার গুলো শুরু করার আগে, তোমার মাথায় খেলবে ও টু ড্যাশ লসেস। লসেস মানে তো হচ্ছে কি, আচ্ছা বুঝছি, লসেস তো একটা নাউন, মানে কোনো কিছুকে হারানো। সো এই হারানো গুলো কমাইতে হইলে তাহলে এই কমানো মানে কি? মিনিমাইজ। কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা জানি ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে টু মিনিমাইজ লসেস, রাজুক ড্যাশ দ্যাট অ্যান আর্থকোয়াক রেসিস্ট্যান্ট বিল্ডিং কোড শুড বি ড্যাশ। আচ্ছা রাজুক, রাজুক হচ্ছে এখানে নাউন। কি রাজুক আমি জানি না, রাজধানী উন্নয়ন কর্পোরেশন কিছু একটা হবে, রাজধানী উন্নয়ন কর্পোরেশন, ঠিক আছে। তাহলে এইটা কি বলতেছে? তার কিছু একটা বলতেছে। ওই যে একটু আগে বলছিলাম যে ওপাইন হচ্ছে একটা ভার্ব, তাহলে বুঝতেই পারতেছো ওপাইন হচ্ছে ওই যে অপিনিয়ন আছে না, অপিনিয়ন, অপিনিয়ন হচ্ছে নাউন। অপিনিয়ন কি বাবা? অপিনিয়ন হচ্ছে
নাউন। তাহলে ওই যে অপিনিয়ন আছে, ওই অপিনিয়নের ভার্বটা হচ্ছে কি ওপাইন, মানে সাজেস্ট করা। তাহলে ধরো তোমার পরীক্ষায় এটা আহ, তোমার হচ্ছে উইদাউট ক্লুসে আসলো, তাহলে তুমি কি শুধুমাত্র ওপাইন্স এর উপর নির্ভর করবা? একদম না। তুমি কি লিখতে পারবা? তুমি সাজেস্টস লিখতে পারবা। তাহলে আমি এখানে ওপাইন্সও লিখলাম, আবার তোমাদের সুবিধার জন্য সাজেস্ট ও লিখলাম। তাহলে তুমি বুঝতে পারলা যে না, শুধুমাত্র মুখস্থ করে লিখতেছি না, আমি পরিস্থিতি বুঝে লিখতেছি। রাজুক ওপাইন্স দ্যাট অ্যান আর্থকোয়াক রেসিস্ট্যান্ট বিল্ডিং কোড শুড বি। এখন ভাইয়া তো সবসময় পড়াইছে যে শুড বি এর পরে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের কি হবে? ইডি ফর্ম হবে, মানে হচ্ছে কি 100% তোমার হচ্ছে ভি3 হবে। ইডি মানে যে ভি3 তা না, মানে বুঝাচ্ছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এই বি এর পরে ভার্বের কি ফর্ম বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইখানে আমরা কি বলতে পারি? বাংলাটা বুঝি। বাংলাটা হচ্ছে এই রাজুক রাজধানী উন্নয়ন কর্পোরেশন তারা সাজেস্ট করে বা ওপাইন করে, মানে তারা পরামর্শ দিচ্ছে যে অ্যান আর্থকোয়াক রেজিস্ট্যান্ট বিল্ডিং, মানে এই ভূমিকম্পকে সহ্য করতে পারে এরকম একটা বিল্ডিং। কোড মানে বিল্ডিং বানানোর কিছু কোড থাকে। তুমি যে কোনো চাইলেই যে কোনো ধরনের বিল্ডিং কিন্তু বানাতে পারবে না, তোমাকে অনুমোদন নিয়ে বানাতে হবে। তাহলে ওইরকম একটা অনুমোদনের জন্য কিছু নীতিমালা প্রণয়ন করবে, শুড বি ড্যাশ। তাহলে বুঝতেই পারতেছো শুড বি হোয়াট? এনফোর্সড হতে পারে। আমরা একটা ওয়ার্ড আছে এনফোর্সড, মানে এইটাকে 100% শিওর করার জন্য আমরা এনফোর্সড করেছি, এটা বলতে পারি। কিন্তু এখানে এনফোর্স কি আছে? নাই। তাহলে আমরা কি বলতে পারি? তারা চাচ্ছে একটা কিছুকে তৈরি করা, তার মানে কি ডেভেলপ করা। তাহলে শুড বি ডেভেলপ হবে নাকি ডেভেলপড হবে? তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিছো এবং জানো সেটা হচ্ছে ডেভেলপড। তাহলে এই যে অ্যান্সার গুলো বা এই যে প্রসেস গুলো, এই প্রসেস গুলো জানা জরুরি ভাইয়া। একটা কোশ্চেন যখন আমরা এইভাবে এইবল হব যে আমি না, আমি এটা ফিল আপ করতে পারতেছি, আমি এটা সঠিক অ্যান্সার দেওয়ার মতো ক্ষমতা রাখতেছি, তখন তুমি কি করতে পারবা? আরো 10টা অ্যান্সার দিতে পারবা। এবং ভোকাবুলারিটাকে শিওর করার জন্য যে আমি আমি তো ভোকাবুলারি বুঝি না ভাইয়া, বা আমি তো ওয়ার্ড মিনিংটা জানি না। দেখো সব সময় ওয়ার্ড মিনিংটা হুবহু না জানলেও চলবে। আমি প্রথম দিন বলেছিলাম যে আক্ষরিক অর্থ নাও জানতে পারো, কিন্তু লিস্ট তোমার যেন ভাবগত অর্থটা জানা থাকে। কারণ তোমার এতগুলো গ্রুপ ওয়াইজ সাবজেক্ট পড়ে, আমি এটা বলবো না যে তুমি সারাদিন ইংলিশ নিয়ে পড়ে থাকো। সো যখনই সুযোগ পাও তোমরা জাস্ট খেয়াল করবা যেন তোমার ব্রেইনটা শান্তভাবে কাজ করে, যখনই যেটাই প্র্যাকটিস করো বা যখনই যেটা পড়ো মনে মনে বা জোরে জোরে বা লিখে লিখে, এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো আমাকে বলো এইটুকু বুঝতে পারছি কিনা আমরা। আমরা যদি এইটুকু বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা নেক্সটটায় চলে যাবো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক, আমাকে আস্ক করে ফেলো। ওকে ডান। ডেভেলপ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডেভেলপ, ভেরি গুড। ওকে ডান, ভেরি গুড। ভোকাবুলারি একটু প্রবলেম হয়। ইংলিশ সেকেন্ড পার্ট গ্রামারের জন্য কোন কোন বুকটা কে কিনেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা অ্যান্সার দিতে থাকো ওর অ্যান্সার, যে কে কি কিনেছে। আমি একটু দেখি যে আমাদের কোনো পড়াশোনা সম্পর্কিত কোশ্চেন আছে কিনা। পড়াশোনা সম্পর্কিত কোশ্চেন আছে কিনা। মিনিং পারে না বলে বুঝতে কষ্ট হয়। ভাইয়া এই জন্য কি বসে থাকবো? মিনিং পারি না, আমাকে তো পরিশ্রম করে যেতে হবে যখনই সময় পাবো। এবং পরিশ্রম করলে এই যে একটা পার্টিকুলার জিনিস, এটাও যদি একটু বুঝি, এটা আমার আরেকটা বোঝার একটা কি দিবে, এটা একটা অনুপ্রেরণা দিবে। ঠিক আছে, ডান, ক্লিয়ার, ডান। ওকে, ওকে ভাইয়া, আচ্ছা ডান। ওকে ডান, ঠিক আছে, ক্লিয়ার। ওকে। ভাবটাও বুঝতে পারি না কিছু ওয়ার্ডের, হ্যাঁ এরকম হতে পারে, বাট আমাদের ট্রাই করে যেতে হবে। এটা আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ডান। আমরা পরেরটায় চলে আসছি। এটা হচ্ছে কি কনফ্লিক্ট, যেটা হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা। কনফ্লিক্ট, ঠিক আছে, অর্থাৎ দ্বন্দ্ব। আমরা কি বলি সেটাকে? দ্বন্দ্ব, ঠিক না? দ্বন্দ্ব বানানটা যদি আমি ভুল না বলি, কিছুটা এরকম বাংলায়, তাই না? তোমাদের দ্বন্দ্ব সমাস আছে, তোমরা সমাস পড়েছো। সো এই যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট, এইটা নিয়ে হচ্ছে আমাদের এখন পার্টিকুলার যে প্যাসেজটা আছে এইটা আছে। তো আমরা একটু দেখবো যে এই কনফ্লিক্ট থেকে আমরা 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 বুঝতে পারি কিনা, রাইট? ডি নাম্বারটা আরেকবার। আচ্ছা, ওকে, যে নাম্বারটা কম্পালসারি হতে পারে কিনা। ওরা একটু দেরিতে কোশ্চেন করছে, আমার মনে হয় অ্যান্সার গুলো দেওয়া উচিত, আমি অ্যান্সার গুলো দিই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একজন বলেছে যে ডি নাম্বারটা, আরেকজন বলছে যে নাম্বারটা। ডি নাম্বারটা বলেছিলাম বাট দে গিভ নো ড্যাশ অ্যান্সার। সো এখানে স্ট্রেইটটা অনেক সময় অ্যাডভার্ব হিসেবে বসে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। কেন ভাইয়া? এই জন্য অ্যাডজেক্টিভ হিসেবে বসছে কারণ হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে নাউন। অ্যান্সারটা হচ্ছে কি নাউন, কোশ্চেন অ্যান্সার এগুলো সব নাউন। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। সো তারা কোনো সোজা উত্তর দেয় না, তাহলে উত্তরটাকে আমরা মডিফাই করেছি কি দিয়ে? সোজা দিয়ে। সোজা এই ওয়ার্ডটা দিয়ে, সোজার ইংলিশ হচ্ছে স্ট্রেট। দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্রেট লিখেছি। আর সেটা বলেছি যে এই অ্যাডজেক্টিভের আগেও এরকম ডিটারমিনার বসতে পারে। সো এই ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও একটা প্রসেস। ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে এখানে লিখে দিই ডি প্লাস এডিজি, এডিজে প্লাস হচ্ছে নাউন।
সো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, একজন বলছে ভাইয়া শেষেরটা কি কম্পালসরি হতো কিনা। দেখো, শুড বি কম্পালসরি ব্যাপারটা একটু অদ্ভুত লাগে নাউন হিসেবে। সো শুড বি এর পরে অ্যাডভার্ব থাকতে পারে, কারণ বি হচ্ছে কি বলতো, বি হচ্ছে একটা আমাদের কি ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বের পরে নাউন সাধারণত না বসে অ্যাডভার্ব বসতে পারে বা অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কম্পালসারি না দিয়ে যদি আমরা সিরিয়াসলি রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মটা মনে রাখি, তাহলে আমরা কি দিতে পারবো, এই V3 ফর্মটা লিখে দিতে পারবো, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা, এবং সেটা লিখলে তোমার উত্তর হয়ে যাবে। সো আই গেস ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ডান। 7টা 8টা হয়ে যাবে। প্রিকশন মিনিংটা বলেন রিফাত, আমার ডাক নামও রিফাত। প্রিকশন মিনিংটা হচ্ছে আমরা পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি প্রিকশন। সো প্রিকশনারি ইনজেকশন, এটা আবার পূর্ব প্রস্তুতির ইনজেকশন না, মানে এটা হচ্ছে কিছুটা যে আমাদের আপৎকালীন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য যে ইনজেকশনটা আমরা দেই সেটাকে আমরা বলি প্রিকশনারি ইনজেকশন। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রিকশনারি মেজার্স, তার মানে হচ্ছে কিছু পদ্ধতি যেগুলো হচ্ছে আমরা আগে ভাগে নিলেই আমরা কি করতে পারবো, অনেকাংশে দুর্ঘটনাটা যে মাত্রাটা আছে ওই মাত্রাটা আমরা কমাতে পারবো, ঠিক আছে? এইটাই। ওকে, ডান। তাহলে আমরা এখন শুরু করতে পারি কনফ্লিক্ট দিয়ে। সো অ্যাজ ইউজুয়াল ভাইয়ারা কি করব, অ্যাজ ইউজুয়াল ভাইয়ারা হচ্ছে আমরা পড়ে ফেলবো, কি পড়ে ফেলবো, আমরা দেখে ফেলবো যে এই যে কি আছে এখানে, এখানে কি আছে বাবা, এখানে আছে কল, এখানে আছে অ্যামাং, আমরা বিটুইন অ্যামাং এর পার্থক্য লাস্ট ক্লাসেও পড়েছি। ডিফাইন, সংজ্ঞায়িত করা। ডেথস, তোমরা বুঝতে পারতেছো নাউন কিন্তু প্লুরাল দেওয়া আছে। কজ মানে কারণ। ইন্টারপার্সোনাল মানে দেখা যায় যে একাধিক গোত্রের ভিতরে কোনো ঝামেলা থাকলে, একাধিক গোত্রের পার্সোনাল ব্যক্তিদের ভিতরে ঝামেলা থাকলে সেটা আমরা ইন্টারপার্সোনাল বলে থাকি, ঠিক আছে? নেচার, নেচারটা হচ্ছে কি পরিবেশ আমরা বলতেছি, বা স্বভাব। সিরিয়াস মানে একটা অ্যাডজেক্টিভ, বুঝোই তো, সিরিয়াস মানে হচ্ছে একটু মানে কঠোর ভয়ানক কিছু এরকম। হ্যাঁ, ওকে, মানে যেটা মাত্রা অনেক বেশি। উইদিন, উইদিন হচ্ছে একটা প্রিপোজিশনের মতো কাজ করে, সো উইদিন। ওকে, ইকোনমিক। ওকে, ইকোনমিক তোমরা পড়েছো, ইকোনমিক হচ্ছে আমাদের কি, আলটিমেটলি আমরা ইউজ করি ইকোনমিক, আমরা নাউন হিসেবে ইউজ করতে পারি, ইকোনমিক্স কে একটা সাবজেক্ট হিসেবে নাউন হিসেবে ইউজ করতে পারি আমরা, আমাদের আছে না ইকোনমিক সাবজেক্ট অনেকে। আর্মড, তার মানে কিছু দ্বারা অস্ত্র শস্ত্র বা এই ধরনের কিছুকে আমরা বলি আর্মড, বা অস্ত্র শস্ত্র দ্বারা যদি কেউ সজ্জিত থাকে তাহলেও তাকে আর্মড বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাগ্রেসিভ, এটাও তোমরা জানো যে অনেকে থাকে একটু কি হয়, একটু জোরে কথা বলতে পছন্দ করে, বা একটু ধার দেখিয়ে কথা বলে যে আমি এই এলাকার, এরকম কিছু। সো আছে না, আবার অনেক ক্রিকেটে আছে বলার অনেক অ্যাগ্রেসিভ থাকে, অনেক জোরে বল করে, হ্যাঁ, বডি লাইন বল করে, বাউন্সার দেয়, আবার একটু ভার্বাল ফাইট হয় মুখে মুখে, দ্যাট ইজ ইট। সো মারমুখী যেটাকে আমরা বলি, অ্যাগ্রেসিভের অর্থ হচ্ছে কি মারমুখী। দেখো, যতটা না বেশি মারমুখী বুঝবা তত বেশি আমি যে ব্যাখ্যাগুলো দিলাম না, এই ব্যাখ্যাগুলো যদি মাথায় রাখতে পারো না, আমি তোমাদেরকে সিওরিটি দিয়ে বলতে পারি এটুক যে তোমাদের ওইটা বেশি কাজে লাগবে। অ্যাগ্রেসিভ, মারমুখী, বিধ্বংসী, এগুলো আমরা বলতে পারবো, এটা আমি বলতে পারবো, কিন্তু তার চেয়ে বেশি কাজে লাগবে যে কোথায় এটা ইউজ হচ্ছে সেটা বোঝা। ওকে, ডান। কনফ্লিক্ট ক্যান বি, যারা যারা আমার রাইট ফর্ম ভার্বস এর ক্লাস করছো আর যারা যারা রাইট ফর্ম ভার্বস ইজিলি পারো তারা জানো আমি তোমাদেরকে একটা রুলস পড়িয়েছিলাম যে মোডাল ভার্ব প্লাস বি, তারপরে কি বসে, তারপরে V3 বসে। তাহলে কনফ্লিক্ট ক্যান বি, তার মানে কনফ্লিক্টকে, দ্বন্দ্বকে ড্যাশ অ্যাজ ক্ল্যাশ অফ ভ্যালিউ অ্যান্ড আইডিয়াস অ্যামাং দ্য আদার থিংস। তার মানে এইটা হচ্ছে এক ধরনের ক্ল্যাশ অফ ভ্যালিউ অর আইডিয়াস, অর্থাৎ সম্মানের দিক থেকে বা নতুন নতুন যে আইডিয়া আছে এগুলোর দিক থেকে যে ধরনের একটা দ্বন্দ্ব কাজ করে, মানে এই দ্বন্দ্বটাকে আমরা কি বলতেছি অ্যাকচুয়ালি, মানে সংজ্ঞায়িত করতেছি। সো কনফ্লিক্ট ক্যান বি ড্যাশ, সংজ্ঞায়িত করা মানে ডিফাইন্ড, তাহলে এই যে ডিফাইন হয়ে যাবে কি ডিফাইন্ড, V3। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ক্ল্যাশ অফ ভ্যালিউ, মানে ভ্যালিউ আর আইডিয়াস এর ভিতরে একটা ক্ল্যাশ হচ্ছে, যে আমার কোড অফ কন্ডাক্ট ভালো, আমার সোসাইটির রুলস ভালো, তোমার সোসাইটির রুলস ভালো না, এই যে ক্ল্যাশ গুলো, এটাই হচ্ছে দ্বন্দ্ব। অ্যামাং আদার থিংস, অ্যামাং আদার থিংস, দেখো অ্যামাং ওয়ার্ডটা ইউজ করছে, আদার থিংস মানে অন্যান্য বিষয়পত্র কথা বলছে, একাধিক বিষয়পত্র। অ্যান্ড দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ, দেখো তাহলে অ্যান্ড দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ হবে, অফ কনফ্লিক্ট ইজ ড্যাশ ক্ল্যাশেস। তাহলে এখানে দেখো তো কি আছে, আমরা একটু আগে খেয়াল করলাম যে কি ধরনের ক্ল্যাশ হতে পারে। সাধারণত আমরা বন্দুক যুদ্ধ দেখেছি না, আমরা পড়ি না যে আফ্রিকার বিভিন্ন দেশে গৃহযুদ্ধ হয়, সো এই আর্মড ক্ল্যাশেস। তাহলে এই যে ইজ আর্মড
ক্ল্যাশেস দ্যাট রেজাল্ট, তাহলে এই আর্মটা অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করতেছে? এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে হচ্ছে আলটিমেটলি যে আমরা দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ আর্ম ক্ল্যাশেস, তার মানে কিছুটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, কারণ এই যে ক্ল্যাশেস আছে এটা হচ্ছে প্লুরাল নাউন। তাহলে দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ আর্মড ক্ল্যাশেস দ্যাট রেজাল্টস ইন লটস অফ ড্যাশ, তাহলে বুঝতেই পারতেছো দ্যাট রেজাল্টস ইন, এই রেজাল্টস হচ্ছে ভার্ব, ইন লটস অফ তার মানে কি হেভি পরিমাণে, লটস অফ প্রচুর পরিমাণে কি হবে, আর্ম ক্ল্যাশ হলে, মারামারি হলে, যখন বন্দুক যুদ্ধ হবে তখন মৃত্যু হবে। তাহলে এই যে ডেথস দেওয়া ছিল, এই ডেথস কোনো চেঞ্জ না করে আমরা প্লুরাল বসায় দিব। সো দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ আর্ম ক্ল্যাশেস দ্যাট রেজাল্টস ইন লটস অফ ডেথস এন্ড ক্যাজুয়ালিটিস, তার মানে বুঝতেই পারতেছো যে কিছু ডেথস এবং ক্যাজুয়ালিটিস হচ্ছে, ক্যাজুয়ালিটিস গুলো ডেথের মতোই, সাধারণত একদম খারাপ অবস্থা বোঝানোর জন্য ক্যাজুয়ালিটি আমরা বলে থাকি, আবার মৃত্যুকে বলতেও আমরা ক্যাজুয়ালিটিকে বুঝাই। সো এই ক্ষেত্রে ডেথস হচ্ছে একটা স্বাভাবিক অ্যান্সার। ওকে ডান, তাহলে আর কি হতে পারে ভাইয়া? ডেথস হচ্ছে নাউন। কিভাবে বুঝলেন ভাইয়া? এই যে অফ, অফ হচ্ছে প্রেপোজিশন, আমরা বলেছি প্রেপোজিশনের পরে নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন বসে, তাহলে এই যে ডেথস বসছে তার সাথে একটা কনজাংশন বসছে, এই কনজাংশনের পরেও কিন্তু প্লুরাল নাউন বসছে, তাহলে সব কিন্তু মিলে যাচ্ছে, কোনো কিছু আমাদের মুখস্থ করতে হচ্ছে না। ওকে, তারপরে কি আছে? দেয়ার ক্যান বি কনফ্লিক্ট ড্যাশ আস, তাহলে আমরা বলেছিলাম যে একটা প্রেপোজিশন আছে, প্রেপোজিশনটা হচ্ছে কি উইদিন, তাহলে যখন আমরা প্রথম একবার পড়বো তখন আমাদের এই টুকটাক জিনিস সম্পর্কে একটা সাধারণ ধারণা থাকবে। তাহলে দেয়ার ক্যান বি কনফ্লিক্ট, কনফ্লিক্ট কি হয়? নিজেদের ভিতরে হয়, নিজেদের সাথে অন্যদের সাথে মিলিয়ে একাধিক মানুষের সাথে হয়, তাহলে এই যে এই জিনিসটাকে আমরা কোন অ্যাঙ্গেলে আমরা বসাবো? আমরা একটা প্রিপোজিশনাল অ্যাঙ্গেলে বসাবো, সেটা হচ্ছে উইদিন। এখন তুমি বলতে পারো ভাইয়া এটার ব্যাখ্যা বুঝান, প্রমাণ দেন। ভাইয়া প্রমাণ হচ্ছে এই যে আস হচ্ছে কি বলতো, আমি পড়িয়েছিলাম উই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, তাহলে এটা হচ্ছে কি একটা প্রোনাউন। তাহলে আমি বলেছিলাম যে প্রেপোজিশনের পরে প্রোনাউন হয়, তাহলে প্রোনাউনের আগে কি প্রেপোজিশন হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে এইটাই হচ্ছে প্রমাণ দাও, ঠিক আছে? সো দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস, আমাদের মধ্যেও কি হতে পারে? দ্বন্দ্ব হতে পারে। তাহলে হুইচ ইজ, তাহলে বুঝই তো যেটাকে বলা হয়, তাহলে আমার মনে হয় অ্যান্সার আর বলার দরকার নাই, ইজের পরে আমরা ভি3 বসাবো, জাস্ট কল বসাবো। সেম উপায়ে কিন্তু এই যে নিচে এখানে কল আছে, তাহলে দেখো বুঝে বুঝে, আমাকে কোথাও যেতে হচ্ছে না, আমাকে কোথাও আননেসারি জিনিস টেনে আনতে হচ্ছে না, জাস্ট লাইন বাই লাইন একটু বুঝতে পারলে হয়। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস which is dash, which is called intrapersonal conflict. ইন্ট্রা ব্যাপারটা বুঝো, যখন ধরো তোমার কলেজের দুইটা শিফট আছে, একটা মর্নিং শিফট আর একটা ডে শিফট, সো মর্নিং শিফট আর ডে শিফটের ভিতরে যখন খেলা হয় বা কোনো প্রকার কোনো প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে কি ইন্ট্রাপার্সোনাল, ঠিক আছে? আর যখন ওই এলাকার আর অনেক কলেজ স্কুলের সাথে কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনকে আমরা বলি ইন্টার স্পোর্টস, বলি না আমরা? এরকম জিনিস তোমরা দেখে আসছো। তাহলে which is called intrapersonal conflict, the conflict between or dash persons। আচ্ছা, the conflict between or dash persons, এই পার্সনস জানি কি? আমরা জানি যে পার্সন হচ্ছে সিঙ্গুলার নাউন, তাহলে এইটার প্লুরাল হতে পারতো পিপল, কিন্তু এখানে পিপল নাই, কিন্তু কি আছে? পার্সনস আছে। তাহলে ভাইয়া এটা 100% প্লুরাল নাউন। ইয়েস, অবশ্যই। তাহলে তো বুঝি ভাইয়া, এখানে বলছে দ্য কনফ্লিক্ট বিটুইন অর, তাহলে কনফ্লিক্ট বিটুইন বুঝার চেষ্টা করি, বিটুইন অর তার মানে বিটুইনের মতো করে এখানে কিছু একটা বসবে। আর পার্সনস দিয়ে যদি প্লুরাল বোঝায়, এখানে কিন্তু দুইজনকে বোঝাচ্ছে না, দুইয়ের অধিক মানুষকে বোঝাচ্ছে। যদি দুইজনকে বোঝাতো তাহলে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে যে 2 পার্সনস, কিন্তু এখানে শুধু পার্সনস বলছে, তার মানে বিটুইনের সাথে এখানে সাবস্টিটিউট হিসেবে আমরা অ্যামাং বসাতে পারি। জাস্ট এই চিন্তাটা যদি মাথায় আসে যে দ্য কনফ্লিক্ট বিটুইন অর পার্সনস, মানে দুইজনের ভিতরে অথবা একাধিক পার্সনের ভিতরে। ও ওকে, ইজ কল্ড, তাহলে এখন এটা বুঝতে পারলাম ইজ কল্ড। তাহলে এখন প্রশ্ন আসবে যে ভাইয়া ইজ কল্ড কি হবে? ইজ কল্ড ড্যাশ কনফ্লিক্ট। এখন আসলে এটার অ্যান্সার আমরা দিয়েই দিছি, এটার অ্যান্সার হচ্ছে এই যে এটা আমি একটু ভুল হয়েছে, এটার অ্যান্সারটা এই ইন্টারপার্সোনাল, এইখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হবে। তো আমরা একটু আগে জানলাম যে আমাদের মধ্যে যখন পার্সোনাল কনফ্লিক্ট হয় তখন সেটাকে বললাম ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, আর যখন একাধিক ব্যক্তির সাথে বা দুই বা ততোধিক ব্যক্তির সাথে আমরা জড়িয়ে যাচ্ছি, দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি, তখন সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলে। তাহলে দুইটা জিনিস এখানে আমরা বুঝতে পারলাম, এখানে অ্যাকচুয়ালি এইখানে ছিল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। ওকে ভাইয়া, ঠিক আছে, ডান। কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস, ভাই কনস্ট্রেইন্ট কি? ভাই কনস্ট্রেইন্ট মানে হচ্ছে কমে যাওয়া,
অপ্রতুলতা, যেটার প্রাপ্তি খুব কম। তাহলে কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস, আচ্ছা রিসোর্সেস তো নাউন, ঠিক আছে, মানে যেই ধরনের জিনিস থাকার কথা ছিল, যেই রিসোর্স থাকার কথা ছিল, সেগুলো যখন কমে যায় বা যাদের ঘাটতি দেখা যায় ইজ অলসো আ ড্যাশ অফ কনফ্লিক্ট। এটা তো একটা বলতে হয় যে ইজ অলসো আ ড্যাশ অফ কনফ্লিক্ট। এখন আমি যে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে আমাদেরকে জানতে হবে যে এখানে আর কি কি হতে পারে, অলসো আ, তাহলে একটু বলো তো, আমি বলেছিলাম যে কি জানি হয় আমাদের আর্টিকেল পরে জানি কি বসে, আমাকে আগে জানতে হবে। আমি যদি জানি যে আর্টিকেলের পরে কি বসে, অলসো আ ড্যাশ অফ কনফ্লিক্ট, আমরা জানি যে আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে এখানে নাউনটা কি হতে পারে, এই কজ হতে পারে, মানে একটা কারণ। এই নাম প্রসঙ্গে এখানে কজ হচ্ছে নাউন। তাহলে কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস ইজ অলসো আ কজ অফ কনফ্লিক্ট। তাহলে আমরা জানতাম যে আর্টিকেলের পরে নাউন বসাতে পারি, এই নাউনটাকে এখানে বসাই দিলাম। অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ ড্যাশ কনফ্লিক্ট। আচ্ছা, এইটা কি ধরনের কনফ্লিক্ট? কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস ইজ অলসো এ কজ অফ কনফ্লিক্ট, মানে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কোনো প্রকার খাবার দাবারের কোনো খুব বেশি একটা মানে খাবার দাবার নেই, অপ্রতুল খাবার দাবার আছে যেটা দিয়ে কয়দিন পরে শেষ হয়ে যাবে। তার মানে এখন কি আছে আমাদের, কি কি প্রবলেম? ইকোনমিক্যাল। তাহলে এইটা যদি আমরা বুঝি যে এটা হচ্ছে কি ইকোনমিক্যাল, কনফ্লিক্ট তো নিজেই নাউন হয়ে বসে আছে। নাউনের আগে কে বসতে পারে? ওই যে একই জিনিস, যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে কি দিব? এখানে দিব ইকোনমিক্যাল কনফ্লিক্ট। তাহলে রিসোর্সের প্রবলেম হলে আমাদের ইকোনমিক্যাল কনফ্লিক্ট দেখা দেয়, মানে অর্থনৈতিক যে দ্বন্দ্ব আমরা বলে থাকি। এখন এইটাকে তুমি কি ভাইয়া ইকোনমিক কনফ্লিক্ট বলা যায় না? বলা যায়, কোথাও কোথাও হয়তো বলা যায়, কিন্তু ইকোনমিক্যাল বললে আরো সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা, কনফ্লিক্ট ইজ এ ভেরি কমন ফেনোমেনন, ঠিক আছে। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব হচ্ছে খুবই সাধারণ একটা ফ্যাক্ট, খুবই সাধারণ ঘটনা, এটা থাকবেই, দ্বন্দ্ব সবসময় ছিল, থাকবেই। বাট সামটাইমস ইট টেক্স ড্যাশ, এটা কি হবে? সামটাইমস ইট টেক্স ড্যাশ, এখানে ও আচ্ছা, ড্যাশ, ড্যাশের পরে একটা ইয়ে আছে ফর্মস। তাহলে আমাকে বলে এখন কি হবে? ফর্মস হচ্ছে নাউন, ফর্মস হচ্ছে কি, ফর্মস হচ্ছে নাউন। তাহলে ফর্মস যদি আমার নাউন হয়, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি বাকি আছে? নেচার না, নেচারের অ্যাডজেক্টিভ তো হচ্ছে নেচারাল, তাই না? তুমি তো জানো যে নেচারের অ্যাডজেক্টিভ নেচারাল, সো এটা হবে না, নেচারাল ফর্মস হবে না। সামটাইমস ইট টেক্স ন্যাচারাল ফর্ম হয় না। খুবই কমন কনফ্লিক্ট জানি, টুকটাক দ্বন্দ্ব সবারই লাগে, বন্ধুদের ভিতরে লাগে, বাবা মার সাথে একটু প্রবলেম হয়, কথা কাটাকাটি হয়, জামাই বোর হয়, সবকিছুই হয়। তাহলে এটা হবে কি সিরিয়াস ফর্মস। কি হবে? সিরিয়াস, মানে একদম ভীষণ খারাপ অবস্থায় চলে যেতে পারে। সো ছোটখাটো 1 টাকা নিয়ে প্রবলেম হয়েছে, কোনো কোনো জায়গায়, কোনো কোনো পৃথিবীর কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পারবা 1 টাকার দ্বন্দ্ব মৃত্যুতে পরিণত হয়েছে। আবার একটা দোকানের, মানে দোকানির সাথে একটু ঝামেলা হয়েছে, কাপড় কিনবে, তুমি বলতেছো 600 টাকায়, সে বলতেছে যে না 800 টাকা দিতে হবে। এখন সে বললো 700 টাকায়, তুমি বললা দিবা না, এখন সে তোমারে ধমক দেওয়া বসলো, এই দিবা না কেন, দিতেই হবে। তাহলে এই যে একটা কনফ্লিক্ট শুরু হইলো, তুমি বলবো কিরে তুই দোকানের কর্মচারী হয়ে আমাকে এইভাবে কেন বললি, আমি নিব না, তো তুই আমাকে জোর করবি নাকি? এই যে দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্বগুলো, এটাই সিরিয়াস আকার ধারণ করে। সো কনফ্লিক্ট ইজ এ ভেরি কমন ফেনোমেনন, বাট সামটাইমস ইট টেক্স সিরিয়াস ফর্মস। এই সিরিয়াসটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো বলো বুঝতে পারছো কিনা, আমাকে বলো, বুঝতে পারলে আমাকে একটু লাভ রিয়েক্ট দিয়ে জানাও যে বুঝতে পারছি। আর যারা বুঝতে পারতেছি না তারা স্যাড রিয়েক্ট দিতে পারো, এটি তুইও। তাছাড়া তারা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখতে পারো যে তোমাদের কোন জায়গায় প্রবলেম হয়, আমরা একটু দেখি যে আমাদের কোনো স্পেসিফিক প্রবলেম আছে কি, নাকি আমাদের হচ্ছে ওই যে ভোকাবুলারি প্রবলেম, বা আমরা বুঝতে পারিনি এই শব্দটা অর্থ কি, দেখি, আমরা একটু দেখি ওকে, আমরা একটু দেখি কার কি প্রশ্ন। ওকে, বুঝতে পারতেছি, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বফ গফরের কনফ্লিক্ট হয়, আমি জানি, সেটা আমি জানি, আমাদের হতেই পারে, জামাই বউ যেমন হয়, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডেরও হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আল্লাহ মাফ করুক, আল্লাহ ওই রিক্সাওয়ালাকে জান্নাত প্রদান করুক, আল্লাহ তার প্রতি সহায় হোক, ঠিক আছে, ঠিক আছে। ওকে, 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 ইন্টারপার্সোনালের ফ্রন্টে কি হবে ভাইয়া? ইন্টারপার্সোনালের ফ্রন্টে কিছুই হবে না, এই ইন্টারপার্সোনালি হচ্ছে আমার ফিল ইন দা গ্যাপস, এটাই হচ্ছে ফিল ইন দা গ্যাপস। আসলে এটা ভুলে আমি টাইপ করে ফেলেছি, আমার একটু ভুল হয়ে গেছে, তার জন্য সরি। এইটাই ফিল ইন দা গ্যাপস, তোমরা বইপত্র খুঁজে আশা করি পেয়ে যাবা, ঠিক আছে। 2 নাম্বারটা আবার বুঝান। আচ্ছা, 2 নাম্বারটা ছিল যে অ্যান্ড দ্য মোস্ট সিরিয়াস ফর্ম কনফ্লিক্ট, খেয়াল করো, এইখানেও যদি সিরিয়াস ফর্মটা দেখতে থাকতা তাহলে শেষেরটা ইজিলি অ্যান্সার দেওয়া যায়। তাহলে সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ ড্যাশ ক্ল্যাশেস। ক্ল্যাশেস কখন হয়? তোমরা বন্দুক যুদ্ধের নাম শোনো নাই? ক্রস ফায়ারের নাম শোনো নাই? তাহলে এই ক্রস ফায়ার গুলোই তো আর্মড ক্ল্যাশেস।
এই আফ্রিকার যে দেশগুলোতে প্রবলেম হয় বেশিরভাগ হচ্ছে বন্দুক যুদ্ধ, ওদের কাছে বন্দুক সরবরাহ করে কিছু স্পেশাল কান্ট্রি, তারা এগুলো সরবরাহ করে কি করে তাদেরকে যোগান দেয়, আর তারা হচ্ছে কি অল্প কিছু টাকা পেলেই খুশি হয়ে যায়। হ্যাঁ, সো তারা কি করে এরকম গৃহযুদ্ধ শুরু করে দেয়, নিজেদের মানুষকে মারা শুরু করে দেয়। সো এই হচ্ছে ঘটনাটা, যে কনফ্লিক্ট ইজ আর্মড ক্ল্যাশেস, মানে বন্দুক যুদ্ধে পরিণত হয় ইন লটস অফ ডেথস, তাহলে যেটা রেজাল্ট ইন কি করে, দ্যাট রেজাল্ট ইন লটস অফ ডেথস এন্ড ক্যাজুয়ালিটিস। এই ক্যাজুয়ালিটিস হচ্ছে আমাদের প্লুরাল ফর্মে আছে, তাই এর আগে যেটা হবে, এই এন্ড কনজাংশনের আগে যেটা হবে সেটাও প্লুরাল নাউন হবে। এবং দেখো মজার ব্যাপার হচ্ছে তোমাদের এখানে ডেথস দেওয়াই আছে। সো এই হচ্ছে ঘটনাটা, খুব কঠিন করে ভাবার দরকার নাই, সিরিয়াসলি বুঝলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট অ্যামাং আস হবে না ভাইয়া? অ্যামাং আস আমাদের মধ্যে, হ্যাঁ হতে পারে, হতে পারে, কারণ আস আমাদের, আমি তো বলতেছি না যে আমাদের দুইজনের। সো হতে পারে, তবে হতে পারে, হবে। বিটুইন আস দিলে আরো বেশি বেটার হয়। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট বিটুইন আস, কারণ আসটা আমরা অ্যাকচুয়ালি যে উইটা আছে না, উইটাকে আমরা বললে আমি আমি আর তুমি বুঝাই বেশিরভাগ ক্ষেত্রে। সো এটা একটু কন্ট্রাডিক্টিভ হয়ে যাবে যদি তুমি বিটুইনটা না দাও। অ্যামাংটা দিলে আসলে হয় না, অ্যামাংটা যদি দিতে চাও, দেয়ার ক্যান বি কনফ্লিক্ট বিটুইন উই পিপল, এইটা যখন আবার বলবা তখন ওই পিপলটা তোমাকে কি করতে পারে, হ্যাঁ, ওই পার্টিকুলার ওয়েতে আর 100% তোমাকে এই অ্যামাউন্টটা বসাইতে সুবিধা দিতে পারে, দ্যাট ইজ ইট, আর কিছু না। ওকে, সিরিয়াসের ভার্বাল ফর্মটা আপাতত মনে আসতেছে না, সিরিয়াসের ভার্বাল ফর্ম নাই আসলে, বা আমাদের দরকার হয় না, সিরিয়াসের ভার্বাল ফর্মটা আমাদের দরকার হয় না। তুমি তাও সার্চ দিয়ে দেখতে পারো, গুগল বা যে কোনো ভালো ডিকশনারি থাকলে সার্চ দিয়ে দেখতে পারো। ওকে, ডান। ভোকাবুলারি প্রবলেম, এত এত রুলস। আচ্ছা, আমি কিন্তু রুলস গুলো তোমাদেরকে ধরায় ধরায় পড়াইছি, আর এগুলো কেন বলতাছি, মুখস্থ করে পরীক্ষায় গেলে। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, যদি আমি এত কমেন্ট পড়ার সুযোগ পাই না, আমি একটু ইন্ডিভিজুয়াল তোমাদের রেসপন্সটা জানতে চাই, যে এইভাবে পড়াতে কি তোমাদের মনে হয় যে তোমরা কিছুটা হলেও নিজেরা বাসায় বাসায় এইভাবে প্র্যাকটিস করার একটা মন মানসিকতা তৈরি করতে পারো, বা এটা তোমাদেরকে বুস্ট করে, বা এটা তোমাদেরকে হেল্প করে, আমাকে একটু জানাও। যেমন এই যে বললা একজন, এত এত রুল, ঠিক আছে, সিরিয়াস না দিয়ে অ্যাগ্রেসিভ দিলে হতো না, সিরিয়াস সিরিয়াস ফর্ম, অ্যাগ্রেসিভ ফর্মস। আচ্ছা দেখো নাইম, অ্যাগ্রেসিভ ফর্মস এর জায়গায় এই যে দেখো আমি দেখাইছিলাম, এই যে 2 নাম্বার লাইনে সিরিয়াস ফর্ম আছে, সো আমরা এখানে সিরিয়াস ফর্মস দিতেই পারি। সো এখানে অ্যাগ্রেসিভ দেওয়ার দরকার নাই, বিধ্বংসী বিধ্বংসী ফর্মের ক্ষেত্রে সিরিয়াস দেওয়াটাই মানে মোর সুটেবল, ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ঠিক আছে, ওকে, ডান। কোন বইটা কিনবা গ্রামারের জন্য? পিসি দাস স্যারের বইটা কিনো না তোমরা, পিসি দাস স্যারের বইটা যে কোথায় রাখি প্রতিদিন, একটু দাঁড়াও, আমি তোমাদেরকে বইটা দেখাই, আর তোমরা আমাকে অ্যান্সারটা দিতে থাকো, একটু দাঁড়াও, আমি তোমাদের বইটা দেখাই। তোমরা এই বইটা পড়তে পারো, এই বইটা একটা বেটার বুক। এই বইটা রেনেন মার্টিন এবং জেস নেসফিল্ড, এই দুইজন গ্রামারিয়ানের বুককে ফলো করে লিখেছে। এই বইটা খুব ভালো একটা বই, ঠিক আছে। এই বইটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, আর আমরা যে টপিক ওয়াইজ তোমাদেরকে বলি একটু প্র্যাকটিস করতে পারো, এমনও হতে পারে তুমি আমার থেকেও ভালো জানতে পারো, অনেক বেশি জানতে পারো, অস্বাভাবিক কিছুই না। সো কিছু একটা যদি ফলো করতে চাও, বেটার হয় এই বইটা ফলো করো, অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। ওকে, দেখি, অ্যাগ্রেসিভ মানে আগ্রাসী, আক্রমণাত্মক, বিধ্বংসী সবকিছু। ওকে, নিজে করার সময় পারি না, কিছু করার নাই তো বাবা, নিজে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট মান্থে 20 ইয়ার ড্রিম কেম ট্রু। আচ্ছা, অনেক সময় ইয়ার্স বলতে হয় না, ইয়ার ওয়ার্ডটা 100 ইয়ার, এগুলো আমরা ইয়ার্স না বললেও চলে। 20 ইয়ার ড্রিম, 100, এগুলো আমি বলেছিলাম, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যদি নর্মালি লেখো 20 ইয়ার, তাহলে হবে না। আবার তুমি যদি কারো বয়স বলো, তাহলে 20 ইয়ার্স ওল্ড এটা বলতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারবা। ওকে, আটকে যাচ্ছে, আমি সরি না কেন আটকে যাচ্ছে, তোমরা দেখে নাও, আমি খুবই দুঃখিত যদি আটকে যায় তোমার। ওকে, ডান, অনেক হেল্প করে, এরকম কেউ পড়ায় না, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই পড়ান, ইফেক্টিভ লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, এই বইটা আমার কাছে আছে, তাহলে দেরি কেন, পড়াশোনা শুরু করো, অনেক অনেক ইফেক্টিভ, থ্যাংক ইউ। ওকে, ডান। ইংলিশ সহজ হলে আলহামদুলিল্লাহ, আর কোনো টেনশনই নেই। বুকের নেমটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ডান। একজন বলতেছে জি নাম্বারটা কি হতে পারে? ওকে, ডান। জি নাম্বারটা তো আমরা দিয়েছি যে 1 2 3 4 5 6
হ্যাঁ, অ্যামাং বলেছি তো, বিটুইন অর অ্যামাং পার্সনস, জি নাম্বারটা, এটা তো ব্যাখ্যা করে দিলাম, একটু দেখে নিবে। তাহলে আমরা তো এগুলো অনেক ইজি ছিল, এগুলো ছিল উইথ ক্লুজ। আবার একটু ঝামেলাও ছিল, মন মতো চাইলেই শব্দ ব্যবহার করতে পারছি না, ওই ক্লু দেখে দেখে শব্দ ব্যবহার করতে হচ্ছিল। তাহলে এখন আমরা কি করতে পারবো, এখন হচ্ছে আমরা মন মতো ব্যবহার করতে পারবো, কারণ আমরা এখন দেখবো হচ্ছে উইদাউট ক্লুজ। এখন আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে উইদাউট ক্লুজ। তোমরা রেডি আছো, আমাকে বলো তোমরা রেডি আছো। শোনো, তোমরা যদি প্র্যাকটিস না করো তাইলে ভাইয়ার এইভাবে দেখানোটা কোনো কাজে লাগবে না। আর প্র্যাকটিস করে হতাশ হওয়া যাবে না। একদিনে তুমি একটা পদ্ধতি ডেভেলপ করতে পারো না। একটা পদ্ধতি ডেভেলপ করতে হলে সময় লাগে বাবা, একটা পদ্ধতি ডেভেলপ করতে হলে সময় লাগে। সো ডেভেলপ করার জন্য নিজেকে সময় দাও। ডান, শেষ। ওকে, ডান। ওকে, হ্যাঁ, রুলস একটু বেশি থাকবে, কিছু করার নেই। ওকে, ডান, হ্যাঁ। ওকে, কনসেন্ট্রেট দেওয়ার জন্য মানে একটু ট্রাই করতে হবে, কিছু করার নেই। ওকে, কনসেন্ট্রেশনটা ফিরে আনার জন্য নিজেকে একটু সময় দিতে হবে। নিজেকে সময় দাও, একটু কি বলবো, নিজেকে সময় দাও, নিজের দুর্বলতাগুলো নিয়ে চিন্তা করো, ভাবো, এবং বেশিক্ষণ না ভেবে কাজে কলমে মানে হাতে কলমে কাজে নেমে যাও। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ওকে, চলো, উইদাউট ক্লুজ কিভাবে করব। পরীক্ষার হলে কোশ্চেন আমার আসছে, এটা একটা বোর্ড কোশ্চেন, এবং এই বোর্ড কোশ্চেনটার এখন আমাদের অ্যান্সার লিখতে হবে। উইদাউট ক্লুজ করার আগে ভাইয়া ভোকাবুলারির অনেক প্রবলেম, ভাইয়া অনেক অনেক রুলস মনে থাকে না, ভাইয়া আমাদের তো এই ধরনের প্র্যাকটিস আমরা মুখস্থ করে যাই, যদি কমন পড়ে তাহলে ছক্কা ব্যাটে বলে, আর যদি কমন না পড়ে তাহলে তার কিছু করার থাকে না। এই কোশ্চেন গুলো খুবই কমন কিছু কোশ্চেন। যখনই একটা ছেলে বা একটা মেয়ে উইদাউট ক্লুজ অ্যান্সার দিতে যায়, আমি বলবো না 100% এই কাজটা করে, 70% লোকজন এই কাজটা করে, 20% লোক দ্বিধাদ্বন্দ্বে থাকে, আর 10% লোক কনফিডেন্টলি করতে পারে। সো তোমাদেরকে ওই 10%-এ যাওয়ার চেষ্টা করে যেতে হবে অ্যাট লিস্ট, যদি কিছু করতে চাও। তাহলে কনফিডেন্টলি অ্যান্সার দাও, ওভার কনফিডেন্ট তো কখনোই না, কনফিডেন্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দেখো, যখনই আমরা উইদাউট ক্লুজ শুরু করব, পরীক্ষার হলে আমার কোশ্চেন আছে, অথবা আমি বাসায় পড়বো, আমি বাসায় বই বের করছি, আজকে আমরা উইদাউট ক্লুজ পড়বো। তাহলে উইদাউট ক্লুজ পড়ার সময় তুমি অবশ্যই যেটা করবা, যে এই যে আগের ক্লাসগুলো, এগুলো তোমরা দেখবা, এগুলো একটু বোঝার চেষ্টা করবা। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে সারা জীবন, মানে অ্যাটলিস্ট এইচএসসি পর্যন্ত, তোমাদের যদি মনে চায় দেখবা। দেখার পরে একটু বের করবা, একটু বই টই বের করবা, গাইড বুক থাকলে বা টেস্ট পেপার থাকলে দু একটা প্র্যাকটিস করার জন্য নেওয়া শুরু করবা। দেন হচ্ছে বোর্ড কোশ্চেনটা বের করে শুরু করবা, যে ঠিক আছে দেখি উইদাউট ক্লুজ আমি ট্রাই করি, দেখি আমি কয়টা পারি, কয়টা আমি বুঝি। সো এই যে ব্যাপারগুলো, এই কথাগুলো মাথায় রেখো। এখন করতে গিয়ে আমি একটাও পারি না, A to Z আমি একটাও অ্যান্সার দিতে পারি না, ভাইয়া এখন কি করব বলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি পারো না, অ্যান্সার শিটটা নাও, অ্যান্সার শিটটার সাথে মেলাও। নিশ্চয়ই এমন হবে না যে তুমি একটাও পারো না, ট্রাস্ট মি। যারা এই ক্লাসটা করতেছো তাদের এরকম হবে না যে একটাও পারো না। হতে পারে যে 5টায় প্রবলেম, 6টায় প্রবলেম সর্বোচ্চ, কিন্তু 3-4টা ইজিলি লিখতে পারবা, আমার বিশ্বাস। তাহলে এই যে জিনিসগুলা, এগুলাকে কি করতে হবে, আমার সাথে সাথে প্র্যাকটিসে যেতে হবে, এবং প্র্যাকটিস করার সময় একই ফেইজে যেভাবে কথাগুলো বলতেছি নিজেকে প্রশ্ন করতে হবে। সো পরীক্ষার হলে যখন আমরা এটা অ্যান্সার দিতে যাব, অ্যাজ ইউজুয়াল এখানে কোনো প্রকার ক্লু থাকবে না, আমাদেরকে এই টেক্সটটা বুঝে বুঝে পড়ে পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় প্রবলেম বা প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি, যেটাই বলি, অর্থাৎ আমরা অনেক সময় সঠিক অর্থটা ইংলিশে প্রকাশ করতে পারি না। আমরা বাংলায় আসে, আমাদের পেটে আছে মুখে নেই, এই ধরনের একটা সিচুয়েশন হয়, কিন্তু আমি লিখতে পারছি না। সো আমরা আজকে এই প্র্যাকটিস গুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে আসলে আমরা লেখার মতো ক্যাপাবিলিটি তৈরি করতে অ্যাকচুয়ালি পারবো কিনা। সো আমি পড়ে যাব নর্মালি। ড্রিম ইজ এ সিরিজ অফ থটস, ইমেজেস, সেন্সেশনস ওকারিং ইন এ পারসনস মাইন্ড ডিউরিং স্লিপ। আচ্ছা, ড্রিম স্বপ্ন, আমি তোমাদেরকে ড্রিম সম্পর্কে পড়িয়েছি। সো এই যে ড্রিম ইজ এ সিরিজ অফ থটস, ড্রিম হচ্ছে কি একটা কিছু ভাবনা চিন্তার সিরিজ, পর্যায় আকারে। ইমেজেস, আমরা কিছু জিনিস দেখি, ঘুমালে আমরা কিছু চোখের সামনে দেখি, মনে হয় কিছু ঘটতেছে। সেন্সেশনস, কিছু অনুভূতি আমরা পাই, ভেরি মাচ ট্রু। ওকারিং ইন এ পারসনস মাইন্ড, আমাদের মস্তিষ্কে এগুলো খেলা করতে থাকে ডিউরিং স্লিপ, ঘুমানোর সময়। ওকে, ড্রিম ইজ এ ড্যাশ অফ আনকনসাস উইশেস, থটস অ্যান্ড ইমাজিনেশনস। আচ্ছা ভাই, এটা কি হবে? ভাইয়া এখানে কি আছে, এ আছে না? আমরা একটু আগে কি পড়েছিলাম ভাইয়া, এই আর্টিকেলের পরে কি বসাবো, নাউন বসাবো। এবং আমরা এই সূত্রটাও পড়েছিলাম যে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রেপোজিশন। যারা ক্লাসটা করো নাই, তোমাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলো করে নিও আগে। তাহলে এইরকম থাকলে এখন আমি বুঝতে পারছি এখানে নাউন বসাবো, বাট কি বসাবো ভাইয়া? ড্রিম ইজ এ ড্যাশ অফ আনকনসাস উইশেস,
থটস এন্ড ইমাজিনেশনস। আমি দেখতে চাই যে তোমরা কি লেখো, কোন নাউনটা তোমরা ইউজ করো। আমি একটু দেখি যে কারা কোন নাউনটা ইউজ করছে, আমি একটু দেখি। ওকে ডান, ওকে ডান, ওকে। রুলস নিয়ে ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। অনেকজন অনেক কিছু লিখে ফেলছে। আচ্ছা, একজন ছেলে লিখছে কালেকশন। আচ্ছা, কালেকশন, গুড। একজন লিখেছে রিপ্রেজেন্টেশন, ওকে। একজন লিখছে সাম, সাম না বলে সামেশন বলতে পারো, সামেশন বললে বেটার হয়। আচ্ছা, আরেকজন লিখছে হচ্ছে কাইন্ড, ড্রিম ইজ এ কাইন্ড অফ। আচ্ছা, দেখো কাইন্ডটা এখানে বসবো না, কারণ কাইন্ড হচ্ছে কি বলতো, কাইন্ড অফ যখন বলি, কাইন্ড হচ্ছে আসলে অ্যাডজেক্টিভ, একটা অবস্থাকে এখানে বোঝাচ্ছে। কিন্তু এখানে যদি ড্রিম ইজ এ কাইন্ড অফ আনকনসিয়াস উইসেস, তাহলে এটা একটু মানে এই নাউনটা হিসেবে বসলেও এটা তেমন কোনো কি দেয় না, তেমন কোনো যোগ্যতা রাখে না। তাহলে আমরা কি বলতে পারি যে এগুলোর একটা অংশ, ড্রিম ইজ ড্যাশ অফ আনকনসিয়াস উইসেস। তার মানে যেগুলো আমরা অবচেতন মনে চিন্তা করে থাকি, আমরা আমরা একটু মনে মনে ভাবতে থাকি, থটস, ইমাজিনেশনস, তাহলে এইটার কিছু একটা কালেকশন হতে পারে। এটা হতে পারে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তাহলে যদি আমরা টেক্সট বুকটা ভালো করে পড়ে থাকি, ড্রিম ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এই লাইনটা ছিল, যারা যারা ওইটা ভালো মতো পড়েছিলাম, তাহলে ড্রিম ইজ এ কি হবে এখানে, রিপ্রেজেন্টেশন দিতে পারো, রিপ্রেজেন্টেশন দিতে পারো, অথবা ইভেন কালেকশনও তোমরা দিতে পারো। ঠিক আছে, কাইন্ডটা তেমন মানে শক্তিশালী হয় না ভাইয়া, কারণ কাইন্ড মানে দয়ালু অ্যাডজেক্টিভ, এটা আবার এখানে নাউন হিসেবে বসছে। সেই ব্যাখ্যা করার থেকে রিপ্রেজেন্টেশন, কারণ বইয়ে আছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, আবার কালেকশনও তুমি দিতে পারো। তাহলে চিন্তা করো যে তোমাকে আবার কি করতে হবে, যে টেক্সট বুকটা পড়তে হবে, এই সিন টেক্সট গুলা পড়তে হবে ভাইয়া। কেন ভাইয়া এত বারবার বলি, কারণ তোমাদের ভালোর জন্য বলি, কারণ তোমরা যদি পড়ো কোন না কোনো ভাবে তোমরা সেটাকে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, ই ড্যাশ বি সুইট অর হরিবল, তাহলে এইটার অ্যান্সার আমি একটু দেখবো। অনেকে লিখছে ক্যান, তাহলে যারা অ্যাকচুয়ালি বইটা পড়েছিল তারা জানে যে আমরা এখানে কি বসাতে পারি। এই বি এর আগে এই বিটা এখানে মেইন ভার্বের মতো কাজ করছে। কার মতো কাজ করছে? মেইন ভার্বের মতো। তাহলে মেইন ভার্বের মতো কাজ করলে মেইন ভার্বের আগে কে বসে? মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসে, হেল্পিং ভার্ব বসে। তাহলে এইখানে মোডাল অক্সিলারি ভার্ব দিতে পারি যে এটা হতে পারে। তাহলে পারে মানে কি, ক্যান, ক্যান দিলে বেটার হয়। আবার অনেকে মেয়ে দেয়, মেয়ে দিলেও হয়, মেয়ে দিলেও হয়। তাহলে আমরা যদি পসিবিলিটি বোঝানোর চেষ্টা করি, মেয়ে দিতেও হয়। আর পারে বোঝানোর চেষ্টা করি, তাহলে ক্যান দিলেও হয়। সো ইট ক্যান বি সুইট অর হরিবল, ইট মে বি সুইট অর হরিবল। ওকে ডান। when we dream dash pleasant, তাহলে বোঝার চেষ্টা করো, when we dream dash pleasant, তার মানে কি? এই প্লিজেন্ট হচ্ছে কি, প্লিজেন্ট কি এখানে, এখানে প্লিজেন্ট হচ্ছে আলটিমেটলি একটা নাউন। তাহলে when we dream dash pleasant, when we dream dash pleasant, তার মানে এই নাউনের আগে আমরা কি বসাতে পারি? আমরা ডিটারমিনার ইউজ করতে পারি, অথবা আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে ডিটারমিনার ইউজ করি। তাহলে আমরা এই ডিটারমিনারটা কিভাবে ইউজ করতে পারি? এই সামথিং, যেটাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি, এই সামথিংকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি। অর্থাৎ when we dream something pleasant, যখন আমরা কোনো কিছু, এই বাংলা যখন আমরা বলতে যাব তখন বলবো যখন আমরা কোনো কিছু, এই কিছুটা কি অনির্দিষ্ট না? আর অনির্দিষ্ট মানে কি পড়িয়েছি ভাইয়া? ইনডিফিনিট প্রোনাউন না? তাহলে এই সামথিং হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, কিন্তু নাউনের আগে বসার কারণে এটা হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভের মতো কাজ করে, রাদার উই ক্যান সে ইট আ ডিটারমিনার। তাহলে যখনই আমরা নাউনকে সংজ্ঞায়িত করছি, নাউনের কোয়ান্টিটিকে প্রকাশ করছি, ডিটারমিনার বসে যাচ্ছে। সো when we dream something pleasant, আমরা যখন কোনো কিছু খুব সুখকর দেখি স্বপ্নে, we call it a sweet dream, আমরা এটাকে কি বলে থাকি? আমরা এটাকে খুব সুন্দর ড্রিম বলে থাকি। তাহলে এই সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যে আমার ড্রিম হচ্ছে নাউন। ডান। ওকে, ড্যাশ when we dream something, তাহলে এখন একটু বুঝতে হবে যে ভাইয়া এখন কি হবে। আমি তো একটা কথা বললাম, when we dream something pleasant, when we dream something pleasant we call it a sweet dream। এখন এই লাইনটার বিপরীতে একটা লাইন আমরা বলতেছি, এই লাইনটার বিপরীতে একটা লাইন বলতেছি, তার মানে বাট আমরা নিয়ে আসতে পারি একটা কনজাংশন। ঠিক আছে, কিন্তু আমরা দেখি যে বাট when we dream something extremely bad, ওকে, তাহলে এজ এ কনজাংশন হতে পারে, কারণ কনজাংশনের কাজগুলো খুবই ইজি। কনজাংশন গুলো দুটো ক্লজকে একত্রিত করতে পারে, যেটা এখানে করেছে, দুটো শব্দকে একত্রিত করতে পারে, যেটা একটু আগে করেছিল, আগেরটা আমরা দেখেছিলাম যে ডেথস এন্ড ক্যাজুয়ালিটিস। ঠিক আছে, তাহলে এখন যেটা আছে when you dream something extremely bad, তাহলে দেখো এই যে extremely bad, এই extremely হচ্ছে অ্যাডভার্ব,
আর এই ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বাট when we dream something extremely bad we dash it a nightmare। এখন আমার কি বলা বাকি আছে? তোমাদের তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বহুবার পড়িয়েছি, তোমরা তো জানো যে কোনো কিছুকে বলা মানে কল করা। তাহলে উই হচ্ছে কি আমাদের ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে কলস তো সারা জীবনেও হবে না। আর আগের ক্লজে সবকিছু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানে কি বলতে হবে, এখানে প্রেজেন্ট টেন্সে জাস্ট কলটা বসিয়ে দিতে হবে, কারণ এখানে কলস হবে না, কারণ উই হচ্ছে কি প্লুরাল। তাহলে ইজি, when we dream something extremely bad we call it a nightmare। ওকে, দুঃস্বপ্ন বলি, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। ড্রিম ইজ মিনিংলেস ইফ, আচ্ছা একটু বুঝি তো, ভাইয়া কি পড়াইছিলেন? ভাইয়া আপনি না জিরো কন্ডিশনাল পড়াইছিলেন? জিরো কন্ডিশনাল জানি ভাইয়া কি পড়াইছিলেন? ভাইয়া জিরো কন্ডিশনালে পড়াইছিলেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ভাইয়া আরেকটা ভাবে বলছিলেন এটাকে? হ্যাঁ বলছিলাম। সেটা কি বলছিলেন? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দুই স্টাইলেই হয়। তাহলে এখানে খেয়াল করো, ড্রিম ইজ মিনিংলেস, ড্রিম ইজ মিনিংলেস, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না? এই যে আমার বি ভার্বের ইজ আছে এবং তারপরে কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে মিনিংলেস। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে মিনিংলেস এর অ্যান্টোনিম কি, তাহলে তোমরা বুঝতেই পারো সেটা কি হবে, মিনিংফুল। তাহলে তোমাদের গ্রামারটা কিন্তু শেখা হচ্ছে আলটিমেটলি। মিনিংলেস এর অ্যান্টোনিমটা কি? মিনিংফুল। ওকে, তাহলে ড্রিম ইজ মিনিংলেস ইফ, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ইফ। ওকে, তাহলে ভাই এখানে কি বসবে? সাবজেক্ট বসবে না? এখানে কি বসবে? সাবজেক্ট বসবে না? বুঝতেই পারতাছো। তাহলে ইফ কি হবে দেখি? অনেকে অ্যান্সার দিয়ে দিছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এটা বলতে পারি যে ইফ ইট ইজ এ ডে ড্রিম। তাহলে আমরা কি বলতে পারি? ইফ ইট ইজ এ ডে ড্রিম। তাহলে যারা একটু বুঝতেছি তারা সাধারণভাবে বুঝতেছি যে ইফ এর পরে আমরা একটা সাবজেক্ট বসাইছি, আর এটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, যেটা পার্সোনাল কোনো কিছুকে বোঝায় না। ইমপার্সোনাল মানে হচ্ছে কি, যে এখানে আমরা বুঝতেই পারি যে এখানে কোনো পার্সোনাল ব্যাপারে কিছু বলা হচ্ছে না, সেটা বস্তুগত জিনিস বা অ্যানিমেল বা এরকম কিছু হতে পারে। সো ওগুলোর জন্য ইট আমরা ইউজ করি, ঠিক আছে। বাট ড্রিম হ্যাজ অলসো ড্যাশ রিয়াল পারপাস। তাহলে এখন বলছে বাট ড্রিম হ্যাজ অলসো ড্যাশ রিয়াল পারপাস। তাহলে এখন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ড্রিম হ্যাজ অলসো ড্যাশ রিয়াল পারপাস। তার মানে রিয়াল হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, ভাইয়া কালারটা চেঞ্জ করি তাহলে দেখতে একটু বোঝা যাবে সুন্দর। এই রিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ আর পারপাস হচ্ছে আমাদের নাউন। তাহলে ড্রিম হ্যাজ অলসো ড্যাশ রিয়াল পারপাস, ভাইয়া কি হইতে পারে? চিন্তা করি কি হতে পারে। তোমরা দেখি কি অ্যান্সার দিছো, দেখি কি অ্যান্সার দিছো। ভেরি গুড, সারা রহমান, সিদ্রাতুল, সাবিনা, রুবিনা, ওরে বাবা মিলে মিলে না, মাহতাম, নাহিদা, সবাই সঠিক অ্যান্সার দিছো। বাট আবার ক্যালক্যাল করে হাসতেছে কেউ কেউ, তার নাম হচ্ছে শাকিল রহমান। বাবা হাইসো না বাবা, অ্যান্সার দাও, না হেসে অ্যান্সার দাও বাবা। তাহলে দেখো দেখি এ, ওয়াও সবাই এ দিতেছে। আমরা কি বুঝতে পারতেছি? আমরা কি বুঝতে পারতেছি কেন এ দিতেছি? আচ্ছা একটু বুঝার চেষ্টা করি। বা ড্রিম হ্যাজ অলসো ড্যাশ রিয়াল পারপাস। এখন যারা সাম দিতেছো তাদের ভুল কেন হচ্ছে? কারণ আমার সাম দিলে বেশিরভাগ ক্ষেত্রে নাউনটা প্লুরাল ফর্মে হয়, পারপাসেস হইলে সাউন্ড দিতে পারতাম, পারপাসেস হলে আমরা সাম দিতে পারতাম। তাহলে ভাইয়া কি দিব? তাহলে আমরা এমন কিছু দিব যেটা সিঙ্গেল কোনো কিছু বোঝায়। তাহলে আমরা অ্যাজ এ আর্টিকেল বা অ্যাজ এ আর্টিকেলটাকে অ্যাজ এ ডিটারমিনার আমরা এ দিতে পারি। তাহলে বা ড্রিম হ্যাজ অলসো আ রিয়াল পারপাস, কারণ রিয়ালের আগে এ বসবে, এন তো আর বসবে না। সো ড্রিম হ্যাজ অলসো আ রিয়াল পারপাস, একটা পারপাসের কথা বলছে এরকম কিছু, কিন্তু একটা পারপাস বোঝায় না, এটা অনির্দিষ্ট পারপাস বোঝাইছে। কারণ আমরা জানি যে আর্টিকেল গুলো কেন ইউজ হইতো, আর্টিকেলের দুইটা ইউজ ছিল, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। তাহলে আমরা এখানে সাম কেন দিব না? যদি এখানে সাম হাও প্লুরাল নাউন থাকতো আমরা ইজিলি সামটা দিতে পারতাম, বাট এখানে সামটা এই জন্য আমরা দেব না। ওকে, তাহলে dream has also a real purpose and it is related to our dash emotional and physical well-being। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইমোশনাল আছে, ফিজিক্যাল আছে, দুইটাই অ্যাডজেক্টিভ। তাহলে চোখ বন্ধ করে বুঝতে পারবো যে এইখানে যা বসাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসাবো। বলো কথাটা কি আমার সাথে একমত হইছো কিনা? ইমোশনাল আছে, ফিজিক্যাল আছে, এখানে আমরা যেটা বসাবো এটা আমরা চোখ বন্ধ করে কি বুঝবো? আমরা বুঝবো যে এখানে অ্যাডজেক্টিভ বসাবো। দেখি কে বলে কথাটা সত্য কিনা। এখন আমরা একটু দেখি যে এই কথার সাথে কারা কারা সত্যতা পোষণ করছে। আমরা একটু দেখে, আচ্ছা নেটওয়ার্ক ডিস্টার্ব, ভাইয়া প্লিজ আমার এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে লিটারালি। সো মানে প্লিজ তোমার এটাকে একটু মানে ইয়া দাও, রিফ্রেশ দাও প্লিজ। আমি তো মানে এছাড়া কি বলবো বলো, সরি। তাহলে দেখো আমরা এই যে আওয়ার, এই যে পজেসিভ, এই পজেসিভের পরে কি বসাতে পারি? আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। তাহলে পজেসিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, এই ক্ষেত্রটাও আমরা আজকে মনে রাখলাম। পজেসিভ প্রোনাউন প্লাস
অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতেই পারতেছো যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ইমোশন ইমোশনাল, ঠিক আছে না? ফিজিক থেকে ফিজিক্যাল, তাহলে এগুলো সব অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি দিব? ইট ইজ রিলেটেড টু আওয়ার ইমোশনাল। আচ্ছা, মানসিক। আচ্ছা, ইমোশনালের সাথে কি আরেকটা ওয়ার্ড আছে, মেন্টাল? মেন্টাল কি দেওয়া যায়? রিলেটেড টু আওয়ার মেন্টাল ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং, এটা কি দেওয়া যায়? তাহলে আমরা চিন্তা করতেই পারি। তাহলে আমি একটু দেখি যে আমার বাচ্চাগুলো মেন্টাল ছাড়া আর কোনো অন্য অর্থ দিচ্ছে কিনা, মেন্টাল ছাড়া অন্য কোনো কিছু দেওয়া যায় কিনা, একটু দেখি আমরা। হ্যাঁ, আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অনেকে দিয়েছে হচ্ছে মেন্টাল, আবার দিয়েছে ট্রু, আবার দিয়েছে হচ্ছে হ্যাঁ মেন্টালি সবাই দিচ্ছে, ট্রুও দিয়েছে। তাহলে ট্রু ইমোশনাল ফিজিক্যাল ওয়েলবিং এর থেকে মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল দিলে বেটার হয়। আমরা মেন্টালি দিলাম। কি দিলাম? মেন্টাল দিলাম। দ্য মেইন বেনিফিট, এখন তো তোমরা বুঝতেই পারতেছো ভাইয়া, দ্য মেইন বেনিফিট ড্রিম। ড্রিম হচ্ছে নাউন, নাউনের আগে কে বসতে পারে ভাইয়া? প্রিপোজিশন। তাহলে দ্য মেইন বেনিফিট অফ ড্রিম, দ্য মেইন বেনিফিট অফ ড্রিম। ওই যে মাল্টিপল তোমাদের যে বলেছিলাম যে মূল ঘটনাটা হচ্ছে দ্য মেইন বেনিফিট, বাকিটা হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, যেটা হচ্ছে আমরা কি বলে থাকি সাধারণত? সাধারণত আমরা বলি যে এটা হচ্ছে একটা লং সাবজেক্ট, যে সাবজেক্টের বেশ কিছু কি থাকে, বেশ কিছু ফ্রেজাল আকারে অংশ থাকে। সো এই যে প্রিপোজিশন প্লাস নাউন আছে এখানে। সো দ্য মেইন বেনিফিট অফ ড্রিম ইজ দ্যাট ইট প্রডিউসেস নিউ থটস ড্যাশ আইডিয়াস। তাহলে থটস এন্ড আইডিয়াস, থটস এন্ড আইডিয়াস। তাহলে থটস ও প্লুরাল নাউন, আইডিয়াস ও প্লুরাল নাউন, তাদের মাঝখানে কে বসতে পারে? কনজাংশন বসতে পারে। তাহলে নিউ থটস এন্ড আইডিয়াস ইন ব্রেইন এন্ড হেল্পস টু ক্লিন আপ ক্লাটার ফ্রম মাইন্ড। মানে আমাদের মাইন্ডে যত ক্লাটার থাকে, এলোমেলো আজে বাজে চিন্তা, এগুলো সব কি করে ফেলে তারা? তারা হচ্ছে বের করে দেয়। তাহলে বলো তো, আমরা যেভাবে পড়লাম এইভাবে পড়লে আমাদের কি মুখস্থ করা খুব বেশি দরকার আছে? হ্যাঁ, আমাদের ওয়ার্ড মিনিং ধরার ট্রাই করতে হবে। সবাই সব ওয়ার্ড মিনিং ধরতে পারবে না, কিন্তু প্র্যাকটিস করতে থাকলে এইভাবে যদি 10-20টা করতে পারো অ্যাটলিস্ট, তোমরা যদি এক সপ্তাহে 10টা করতে পারো, 5টা করতে পারো অ্যাটলিস্ট, অনেক কিছু তোমরা জানতে পারবে। এবং একটা সময় এগুলো তোমরা হাতের তুলিতে অ্যান্সার দিতে পারবে ইনশাল্লাহ। সর্বোচ্চ একটা বা দুইটা বা সর্বোচ্চ 3টা জায়গায় আটকাতে পারো, কিন্তু তুমি যদি ধরতে পারো যে কোন পার্টস অফ স্পিচটা কোথায় বসবে, তাহলে কিন্তু আর তুমি সেখানেও কি করবা না, আটকে যাবা না। ঠিক আছে? সো জিনিসগুলো হচ্ছে কি, থটস অ্যাজ আইডিয়াস না বাবা, থটস এন্ড আইডিয়াস। নিউ থটস এন্ড আইডিয়াস, এন্ড বসাবো আমরা এখানে, ঠিক আছে? অ্যাজ বসাবো না। সো আমাকে বলো বুঝতে পারছো কিনা, আমাকে বলো ভাইয়া। ভোকাবুলারি প্রবলেম, ভোকাবুলারি প্রবলেম কখনোই যাবে না বাবা, ভোকাবুলারি প্রবলেম সারা জীবন থেকে যাবে। ঠিক আছে? প্র্যাকটিস প্রচুর করতে হবে, প্রচুর করতে হবে, প্রচুর প্র্যাকটিস। যারা এন লিখতে গিয়ে এ বড় হাতের লিখছো, মেন পরীক্ষায় কিন্তু এ ছোট হাতের লিখবা, মানে স্মল লেটার লিখবা। আমাকে বলো কোনো কোশ্চেন আছে কিনা, বলো আমাকে, বলো কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, লেট মি চেক, লেট মি চেক। না, নাইম, রিফাত আল আসাদ, জামাল, আকাইদ, সুহাদা এন্ড মোহাম্মদ ফারহাদ, শিমুল, উপমা, ওয়াহাব মিয়া সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। সবাইকে ধন্যবাদ। আমাকে বলো কোনো কোশ্চেন আছে কিনা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, বলো। বলো ভাইয়া আমি গ্রামারে খুব উইক, নিট বুকটার বিষয় যদি জানেন তাহলে বলবেন যে এটা ভালোভাবে পড়লে কতটুকু কাজে লাগে। আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের যে ইংলিশ মজা, আমাদের যে স্যার, ওনার বই নিট বুক অনেক ভালো বই, যদি বুঝে বুঝে পড়তে পারো, ঠিক আছে, এবং সেই অনুযায়ী বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারো। স্যার অনেক অভিজ্ঞ একজন লোক, অনেক গুণী একজন মানুষ, চমৎকার একজন জ্ঞানী লোক, এবং ওনার ক্লাসগুলো তোমরা অনেক করবা, চেষ্টা করবা। অনেকেই আছো আমি জানি এখানে করো, সো আরো বেশি করবা যখনই সময় পাবা। ইউটিউবে অনেক অনেক ভালো বোঝায় স্যার, এবং আমি নিজেও মাঝে মাঝে স্যারের ক্লাস ফলো করি, দেখি যে কিভাবে স্যার বোঝাচ্ছে বা কিভাবে উনি একটা জিনিসকে ডেসক্রাইব করছে। সো নিট বইটা তুমি পড়তে পারো, ঠিক আছে? ওকে, ওকে ডান। ওকে আচ্ছা, ওকে ডান। আর কোনো প্রবলেম, আর কোনো প্রবলেম? ডান, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, এই যে আমাদের দুটা গাধা আমি পেলাম আর কি, রঞ্জু ইসলাম আর একটা হচ্ছে মোস্তফা আবরার। কেন রে বাবা, তোরা এত গাধা কেন? মানে অ্যাংরি রিয়েক্ট দিতেছে কেন? আমি কি আমার পার্সোনাল আলাপ করতেছি? পড়াশোনা নিয়ে কথা বলতেছি। যদি বুঝতে সমস্যা হয় কোশ্চেন করো, কোশ্চেন করে অ্যান্সার আদায় করে নাও। অ্যাংরি রিয়েক্ট দিয়ে নিজেকে গাধা প্রমাণ করতে চাও, করো, হু কেয়ার্স, করতে থাকো। আরো দুইটা গাধি পাইছি, হচ্ছে একটা গাধা একটা গাধি। একটা হচ্ছে রায়হান খান, খুব খেলিয়ে হাসতেছে প্রোফাইল পিকে, আর একটা হচ্ছে সাদিয়া ইসলাম অবন্তী, প্রোফাইল পিক নাই। তোরা কি হয়েছে ভাই, কোনো সমস্যা হয়েছে? মানে হা হা কেন দিচ্ছ? প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম, সিরিয়াস প্রবলেম? কথা কি মানে মজার কথা বলতেছি এখানে? হ্যাঁ, নিজেদেরকে গাধা প্রমাণ করতে অনেক ভালো লাগে তাই না? আহারে। আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে, নাহলে আমরা নেক্সট প্র্যাকটিসে চলে যাব। আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। বুঝছি ব্রো, থ্যাংক ইউ।
ওকে, রাইট দ্য রং, রাইট হবে ভার্ব। রাইট দ্য রং যখন বলবা রাইট হবে ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো সুহাদা আক্তার? তোমার অ্যান্সার দিয়ে দিছি। রাইট দ্য রং হচ্ছে ভুলকে সঠিক করো, তার মানে রাইট হচ্ছে এখানে ভার্ব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার কোনো টেকনিক আছে কিনা? টেকনিকের ব্যাপারটা অন্য হিসেব আসলে। ভাই আমি তো অ্যাডভান্স বই কিনছি, অ্যাডভান্স বইটাও ভালো, ঠিক আছে, অ্যাডভান্স বইটাও ভালো। তারপরেও মানে অ্যাডভান্স লার্নারটা তোমাকে পরিপূর্ণ প্র্যাকটিস দিবে না, সরি টু সে দ্যাট। এই জন্য একটু গ্রামার বুক চেঞ্জ করো, ঠিক আছে। রফিক স্যারের কথা বলতেছি, স্যারের নামও নিব, আচ্ছা নিলাম, রফিক স্যার। আমার তো মনে হয় তোমরা সবাই চেনার কথা, কারণ উনি অনলাইন জগতের বর্তমানে আমার মতে সেরা একজন টিচার, এবং আজকে কালকে থেকে না, শুধু করোনাকে পুঁজি করে না, করোনার আগে উনি সেরা ছিলেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে ভাইয়া আমাকে সলিউশন দেন। আমি সলিউশন দেওয়ার আগে সলিউশন বানানটা ঠিক করে দিতে পারি বাবা। সলিউশন বানানটা হচ্ছে SOLUTION। সলিউশন একটাই, অ্যাটলিস্ট আমার গ্রামার ক্লাসগুলো করবা, তার সাথে সাথে প্র্যাকটিস করার মানে অ্যাবিলিটিটা তৈরি করবা, এবং প্র্যাকটিসটা মানে খুব ভালোভাবে যেন হয় সেই জন্য সময় নিয়ে প্র্যাকটিস করবা। হোক তোমার 2টা 3টা, মাত্র একটা, কিন্তু সেটা যেন বুঝে বুঝে হয়। আর আমি রিকোয়েস্ট করবো বা রিকমেন্ড করবো আমার গ্রামার ক্লাসগুলো করিও। আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে সবকিছু যেন বোঝাই দিতে পারি, বা সবকিছু যেন তোমাদেরকে চেষ্টা করি মুখের কাছে নিয়ে আসার। আর তোমার কাজটা হবে জাস্ট সেটাকে একটু ঘষা মাজা করার, এতটুকুই বলবো। আর গ্রামার বুক হিসেবে পিসি দাস স্যারের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইটা নিতে পারো। থ্যাংক ইউ, চলো আমরা তাহলে প্র্যাকটিসে চলে যাই ইনশাল্লাহ। ওকে, লেখার সময় শব্দ ভুলে যেতেই পারি, এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক হয়ে যাবে। ওকে ডান, ওকে ডান, ডান। আচ্ছা বাকি অ্যান্সারও দিব, ভাইয়া অ্যান্সার দিব, নাহলে আবার বলবা ভাইয়া পড়ায় না, ভাইয়া গল্প করায়। ভাইয়া তো পড়াইতে চায়, গল্প করাইতে চায় না। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি। তোমরা জানো বিউটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। সো দ্বিধা ছাড়াই বলতে পারি যে বিউটির আগে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, সারা জীবন পড়ে আসছি ন্যাচারাল বিউটি। এটা অ্যান্সার দেওয়ার জন্য মুখস্থ করার কিছুই নেই। ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, যার নাউন ফর্ম হচ্ছে নেচার। ইটস বিউটি, খেয়াল করো এটা কিন্তু ইট ইজ না, তাহলে 2টা জিনিস, একটা হচ্ছে এই কন্ট্রাকশন ইটস, এটা মানে হচ্ছে ইট ইজ, আর এখানে আছে ইটস। এই ইটস হচ্ছে পজেশন বোঝাইতে ব্যবহৃত হয়। কি বোঝাইতে ব্যবহৃত হয়? পজেশন বোঝাইতে ব্যবহৃত হয়। তার মানে এটা কার পজেশন? বাংলাদেশের পজেশন। সো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি, ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং দ্যাট আ স্ট্রেঞ্জার ক্যান নট বাট বি। তাহলে এটাও কিন্তু আমরা বলেছি, ক্যান নট বাট বি। আচ্ছা, তার মানে ইটস বিউটি, এটা সৌন্দর্য এতটাই মনোমুগ্ধ করছে, ক্যাপটিভেটিং, দ্যাট আ স্ট্রেঞ্জার, যে কিনা একটা স্ট্রেঞ্জার মানে যে কখনো বাংলাদেশে আসেনি, ফার্স্ট টাইম এসেছে, ক্যান নট বাট বি। ক্যান নট বাট বি কি হবে? এখানে খেয়াল করো, ক্যান নট বাট বি এর পর একটা অ্যাডজেক্টিভ বসাবো। কি বসাবো? অ্যাডজেক্টিভ। আর যদি রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মে বলি তাহলে আমরা ভি3 বসাবো। মানে কি? ভি3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আর ভাইয়া লাস্ট ক্লাসেও বলেছি একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। সো দ্যাট আ স্ট্রেঞ্জার ক্যান নট বি অ্যামেজড, কি হতে পারে? অ্যামেজড। অ্যামেজড আমরা বলতে পারি, কি বলতে পারি? অ্যামেজড বলতে পারি। তাহলে তুমি বলতে পারো ভাইয়া অ্যামেজড মানে কি? হতচকিত হওয়া। অ্যামেজড মানে হচ্ছে বিস্মিত হওয়া, এটা বলতে পারি। ভাইয়া অন্য কিছু কি বলা যায়? অন্য কিছু বলতে পারো তুমি, অ্যামেজড এর মতো করে তুমি সিনোনিম বসাতে পারো অন্য কিছু যদি তোমরা লিখতে চাও। তবে অ্যামেজডটা হচ্ছে বেটার হয়, ঠিক আছে। ক্যান নট বি অ্যামেজড। অ্যাস্টোনিশড দিতে পারো, অ্যাস্টোনিশড দিতে পারো, অ্যামেজড এর জায়গায় অ্যাস্টোনিশড দিতে পারো। তাহলে একটা জিনিস বলো তো, ক্যান নট বাট বি অ্যামেজড এর পরে লুকিং আছে। আমি বলেছিলাম যে 2টা ভার্ব একসাথে থাকলে সেকেন্ড ভার্বটা এরকম কি হয়? V1 প্লাস আইএনজি হয়। সো এগুলো অনেক সময় নাউন ফর্মে ব্যবহৃত হয়, ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। এই কথাগুলো মনে রাখো, এই কথাগুলো একটু মনে রাখো। ওকে, এট দিস এন্ডলেস ভ্যারাইটি নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্স ইটস ব্লেসিংস। তাহলে বলো আমাকে এখানে কি হবে? নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড, তাহলে নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড। একটা জিনিস বুঝতে হবে, এই যে শাওয়ার্ড আছে না, আমি যদি একটু চিন্তা করি ভাইয়া, আমরা তো জানি যে
হ্যাজ প্লাস V3, এটা তো ভাইয়া সাবজেক্ট সহ হ্যাভজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে ভাইয়া কি বলেছিলাম? ভাইয়া বলেছিলাম যে এরকম টেন্স ওয়াইজ যে স্ট্রাকচার গুলো আছে, আমরা এই ধরনের ভার্বের পরে, এই যে হ্যাজ, হ্যাজ হচ্ছে একটা কি ভার্ব? হ্যাজ হচ্ছে আমাদের একটা টু হ্যাভ ভার্ব। এইটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ভাইয়া জানি কি বলছিলাম, যে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব মানে মেইন ভার্ব। ভাইয়ার কথা কি মনে আছে? ভাইয়ার কথা কি মনে আছে? তাহলে নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড, এখানে তো মেইন ভার্ব, শাওয়ার্ড হচ্ছে কি আমার মেইন ভার্ব, V3 তে আছে। তাহলে নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড, আমরা একটা অ্যাডভার্ব বসাবো। তাহলে গ্রেটলি বলতে পারি, কি বলতে পারি আমরা এখানে? আমরা এখানে বলতে পারি গ্রেটলি। কি বলতে পারি? গ্রেটলি। আচ্ছা ভাইয়া, গ্রেটলি ছাড়া অন্য কিছু ইউজ করা যায় না? 100% ইউজ করা যায়। গ্রেটলি ছাড়া তুমি যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে, তুমি ইউজ করতে পারো হচ্ছে জেনারাসলি, উদারভাবে। তাহলে গ্রেটলিও বলতে পারো, জেনারাসলিও বলতে পারো, গ্রেটলিও বলতে পারো। তার মানে এই যে আমরা অ্যাডভার্বটা বসালাম, এইটুক তো বুঝছি। দেখো, একটা জিনিস একটু আগায় দিলে ওয়ার্ড গুলো চিন্তা করতে সুবিধা হয়। এখন আমি যদি নাই জানতাম কোন পার্সন স্পিচ বসবে, তাহলে আমি কি ওয়ার্ড গুলোকে মেলাতে পারতাম এত সহজে? আমার মনে হয় না। সো এইটা কিছুটা হইলো ইফেক্টিভ, আই গেস। বাকিটা তোমরাই বুঝবা যখন প্র্যাকটিস করবা। দ্য রিভার্স, হিলস এন্ড ফরেস্ট আর রিচ ইন নেচার ড্যাশ। তাহলে ন্যাচারাল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে রিভার্স মানে নদীগুলো, হিলস মানে পাহাড়গুলো, ফরেস্ট মানে বনাঞ্চলগুলো বা বনগুলো, আর রিচ ইন মানে সমৃদ্ধ। রিচ ইন মানে কি? সমৃদ্ধ। ন্যাচারাল কি? এটা তো বোকাও জানে। ন্যাচারাল রিসোর্সেস কি হবে? ন্যাচারাল রিসোর্সেস, এটা হচ্ছে প্লুরাল নাউন। শেষ হয়ে গেল। আচ্ছা, দ্য পিপল অফ দিস কান্ট্রি। ওকে ওকে, দ্য পিপল স্ট্রাকচারটা দেখো, দা হচ্ছে ডিটারমিনার, পিপল হচ্ছে প্লুরাল নাউন, অফ হচ্ছে প্রেপোজিশন, দিস হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ DA, কান্ট্রি হচ্ছে আমাদের নাউন। তাহলে কি সুন্দর, দ্য পিপল অফ দিস কান্ট্রি ফিল। তাহলে এই ফিলটা কেন বসছে? এই দ্য পিপলের উপর কেন্দ্র করে। এই যে কমপ্লিমেন্টারি অংশটা অফ দিস কান্ট্রি, এখানে এটা কি না? অ্যাপ্লিকেবল না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও শিখে গেলাম। দ্য পিপল অফ দিস কান্ট্রি ফিল আ স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড। এখন কিন্তু বুঝতে পারতেছো ভাইয়া, স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ। কেউ কি বলতে পারবা স্ট্রং এর নাউন ফর্ম কি? স্ট্রং এর নাউন ফর্ম কি বলতে পারবা? স্ট্রং তো হচ্ছে একটা কি? পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার, এটার কম্পারেটিভ এর পরে আছে সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্ট্রংগেস্ট। তাহলে আমি জানি কমেন্ট বক্সে সবাই লিখে ফেলেছো, স্ট্রং এর নাউন ফর্ম হচ্ছে কি বলো তো? স্ট্রেংথ। স্যালিউট তোমাদেরকে, যারা ক্লাসে আছো এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছ তাদেরকে স্যালিউট, জাস্ট স্যালিউট। ঠিক আছে, তাহলে কি হবে? স্ট্রেংথ। থ্যাংক ইউ ভেরি মাচ, বানানটা ঠিক রাখবা, STRENGTH, স্ট্রেংথ। তাহলে ফিল আ স্ট্রং কি হবে এখন? অ্যাডজেক্টিভের পরে নাউন। অ্যাট্রাকশন দাও না বাবা, অ্যাট্রাকশন একটা সুন্দর নাউন মানে আকর্ষণ। তাহলে একটা ফিল পাওয়া যায়, ফিল আ স্ট্রং অ্যাট্রাকশন ফর দেয়ার মাদারল্যান্ড। হয়ে গেল, হয়ে গেল। ব্যাস, তারপরে কি করতে পারি? দে লাভ দেয়ার মাদারল্যান্ড। এই যে দে, এই দের হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেয়ার, তাই না? অবজেক্টিভ ফর্ম কিন্তু অবজেক্টিভ ফর্ম না, এই দেয়ার হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে সব কথার সাথে হায় হা মিলানো যাবে না। তাহলে এটা হচ্ছে পজেসিভ ফর্ম। কি ফর্ম বাবা? এটা হচ্ছে পজেসিভ ফর্ম। তাহলে এটার অবজেক্টিভ ফর্ম কি? এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, আর এটার সাবজেক্টিভ ফর্ম মানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় দে। তাহলে দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট। তোমরা বলতেই পারো মিডল অফ হার্ট, কোর অফ হার্ট, সবচেয়ে বেটার হয় কোর অফ হার্ট। এটা হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড, অন্তরের মধ্যস্থল থেকে, হৃদয়ের মধ্যস্থল থেকে, এরকম কিছু একটা, কোর অফ দ্য হার্ট। ঠিক আছে, ওকে। তাহলে কোর দিলেই বেটার হয়। দে ওয়ার্ক হার্ড টু, তাহলে আমি কি বলেছিলাম? টু এর পরে কি বসবে বাবা? টু এর পরে অবশ্যই আমার ভার্ব বসবে। দে ওয়ার্ক হার্ড টু হোয়াট? দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন। আচ্ছা, ইকোনমিক, তাহলে ওই সময় কিন্তু বলেছিলাম আমরা ইকোনমিককেও কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি, আবার ইকোনমিক্যালও বলতে পারি। তাহলে দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন, কি করতেছে তারা? ইকোনমিক কন্ডিশনটাকে উন্নত করার চেষ্টা করছে না? উন্নতি ঘটানোর চেষ্টা করছে না? তাহলে উন্নত করা মানে কি? ডেভেলপ করা না? তাহলে ডেভেলপ এজ এ বেস ফর্ম, শুধু ডেভেলপ বসবে না। সো দে ওয়ার্ক হার্ড টু ডেভেলপ ইটস ইকোনমিক কন্ডিশন। এখন ডেভেলপের জায়গায় আমরা আর কি কোথাও কিছু বসাতে পারি? দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইজ, হ্যাঁ ভাইয়া, টু ড্যাশ ইজ
কি বলা যায়, ডেভেলপ, ডেভেলপ মানে উন্নত করা, কিছু ভালো করা। আচ্ছা আচ্ছা, আমরা কি ওয়ার্ড বসাতে পারি? তাহলে একটু দেখি কমেন্ট সেকশনে আমাদের মতো কারা মাথা ঘামিয়ে ইচ্ছা করে নিজের মতো করে লেখার চেষ্টা করছে। ইমপ্রুভ, হ্যাটস অফ সাদিয়া, রাজু আহমেদ, তারপরে হচ্ছে সেলিনা, ইনক্রিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। শাকিল, ইমপ্রুভ, থ্যাংক ইউ ভেরি মাচ। ফরহাদউদ্দিন, ইনক্রিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা ইমপ্রুভ, ইনক্রিজ সবই দিতে পারি, দিতে পারি না? They work hard to increase or develop or to improve its economic condition and to remove poverty. তাহলে যদি গ্রামারে বুঝতে চাই, এই টু এর পরে কি আছে? ভার্ব আছে, এই টু এর পরে ভার্ব আছে, তাহলে দেখো এখানে ভার্বই আমরা বসাতে হতো। সেই জিনিসগুলো আমরা যদি বুঝি, জানি, তাহলে কত ইজি হয় না? মোস্ট অফ দ্যাম টয়েল হার্ড, বেশিরভাগই কি করে? প্রচুর পরিশ্রম করে। দে রিয়েলি টয়েল হার্ড ফর হোয়াট? দে টয়েল হার্ড ফ্রম dawn to dusk to accelerate the pace of dash. তাহলে অফ এর পরে কি বসবে? এখানে বলছি ডেভেলপ করা ট্রাই করে, তার মানে কি? দ্য পেস অফ ডেভেলপমেন্ট মানে উন্নতি। তাহলে ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের নাউন। আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। তাহলে মোস্ট অফ দেম টয়েল হার্ড, টয়েল মানে ওয়ার্কের সিনোনিম, টয়েল হার্ড পরিশ্রম করে, ডন টু ডাস্ক সকাল থেকে সন্ধ্যা, টু অ্যাক্সেলারেট মানে কি? একটু একটু এগিয়ে দেওয়ার জন্য, একটু এগিয়ে নেওয়ার জন্য। আমরা অ্যাক্সেলারেশন পড়েছি না গাড়িতে? ত্বরণ ত্বরণ, এরকম ত্বরান্বিত করা, বুঝতে পারছো? ত্বরান্বিত করা, ত্বরান্বিত করা, দ্য পেস অফ the pace of development, the pace of কি? ডেভেলপমেন্ট। এই অফের পরে নাউন বসাবো। the progress of this country lies in the, তাহলে ওই যে দা প্রোগ্রেস হচ্ছে আমাদের এখানে সাবজেক্টের মূল অংশ, বাকিটা কমপ্লিমেন্ট আছে অফ দিস কান্ট্রি। দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি লাইজ ইন দা প্রোগ্রেস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লাই হয়ে গেছে লাইস। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস ইন দা ড্যাশ অফ কমন পিপল। এখন আমাকে বলো দায়ের পরে কি বসাবো? আমাকে বলো দায়ের পরে কি বসাবো? অবভিয়াসলি নাউন। তাহলে আমাদের কমন পিপলের হাতে আছে, তাহলে অবশ্যই প্লুরাল বসাবো, কারণ কি? সব কমন পিপলের হাতে, কারণ নিশ্চয়ই হ্যান্ড হবে না, কি হবে? হ্যান্ডস। তাহলে দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস অন, নিহিত থাকে, ইন দ্য হ্যান্ডস অফ কমন পিপল, সাধারণ মানুষের হাতে, মুষ্টিতে। দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল, আবারও কি হবে? নাউন হবে। তাহলে দে আর দ্য ড্যাশ অফ আ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। দে আর দ্য, আমরা ড্রিমার্স বলতে পারি, কিন্তু ড্রিমার্স না বলে আমরা সরাসরি এমন একটা ওয়ার্ড বলতে পারি যে ওয়ার্ডটা ইউজ করলে আমরা বুঝি যে তারা এটা তৈরি করছে। সো দে আর দ্য মেকার্স, আমরা কি বলতে পারি? মেকার্স। এখানেও আমরা প্লুরাল নাউন ইউজ করলাম। দে আর দ্য মেকার্স অফ আ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। দেখো তো, এই বিউটিফুলটাও অ্যাডজেক্টিভ, প্রসপারাসটাও অ্যাডজেক্টিভ, তার মাঝখানে কে বসছে? কনজাংশন বসেছে, বা লিঙ্কার হিসেবে বসেছে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে। এবং এই যে বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন মানে নাউন। সো এইভাবে করে যদি পড়ো, আমাকে বলো এটা কি খুব কঠিন কিছু? যদি বুঝতে পারো তাহলে একটু লাভ ব্রেক দিয়ে জানাও যে না ভাইয়া বুঝতে পারছি, আমরা এই সেগমেন্টটা বুঝতে পারছি, আমাকে একটু জানাও। তো আমার কথা হচ্ছে, যদি পড়তে চাও, শিখতে চাও, তাহলে এখনই সুযোগ। যদি শেখার মতো শিখতে চাও, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি বা করলাম এই পার্টিকুলার টপিকটা বোঝানোর জন্য। সো তোমরাই বলতে পারবে এখন যে কতটুকু তোমরা বুঝতে পারছো, কতটুকু তোমাদের আয়ত্তে আছে, এবং পরীক্ষা হলে তোমরা কতটুক এটাকে কি করতে পারবা, এটাকে ম্যানেজ করতে পারবা, কতটুকু তোমরা এর অ্যান্সারটা দিতে পারবা। সেটা তোমাদের প্র্যাকটিসের উপর, ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। হ্যাঁ, ক্রিয়েটরস দিতে পারো, ক্রিয়েটরস দিতে পারো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এইভাবেই তো অ্যান্সার বের হবে, ক্রিয়েটরস দিতে পারো, গুড, ভেরি গুড। সাফিন, তারপর হচ্ছে রাতুল, সেলিনা, থ্যাংক ইউ ভেরি মাচ। বিল্ডার্স, ওয়াও ওয়াও, স্যালিউট। বিল্ডার্স, তোমরা নাকি ভোকাবুলারি পারো না, তোমাদের থেকে ভালো কে পারে? প্র্যাকটিস করতে পারলে ভালো পারবে। এটা কোনো প্রকার তোমাদেরকে এনকারেজ করার জন্য না, জাস্ট তোমাদের সত্যতাটা তুলে ধরার জন্য। তোমরা মাথা খাটালে পারবে, মাথা না খাটালে হবে না, সহজ হিসাব, ঠিক আছে? তো আমাকে বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, লাভ রিয়েক্ট টাভ রিয়েক্ট করে নাই, তার মানে অনেকে হয়তো বুঝতে পারো না। আমাকে বলতে পারো কি বুঝতে পারো নি, কোনো সমস্যা নেই, আমাকে জানাও, আমি অবশ্যই জানাবো। ওকে, মোটামুটি বুঝছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ নাইস অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বুঝেছি ভাইয়া, বুঝেছি। কন্ট্রিবিউটরস, হ্যাঁ কন্ট্রিবিউটরস হতে পারে। হ্যাঁ, এই যে সুন্দর, আমার স্টুডেন্টসরা দারুণ। কন্ট্রিবিউটরস, ভেরি গুড, কন্ট্রিবিউটরস, ভেরি গুড। ওকে ওকে, তাহলে দেখো আসলে শিক্ষাটা হচ্ছে নিজেদের কাছে। যদি শিখতে চাও, শেখার অনেক কিছু তোমার কাছে আছে, আর যদি শিখতে না চাও তাহলে কোনো কিছুই আমরা শিখতে পারবো না, রাইট? ওকে, আর্কিটেকচার্স, হ্যাঁ আর্কিটেকচার্সও হতে পারে, তবে আমরা এগুলোতেই থাকি, আর্কিটেকচার্সে না যাই। আমরা মেকার্স, বিল্ডার্স, ক্রিয়েটরসে যাই, এগুলো সহজ, এগুলো বানান ভুল কম হবে, ঠিক আছে?
আর্কিটেকচারস হবে না, আর্কিটেক্টস হবে, বাই দ্য ওয়ে, আর্কিটেকচারস হবে না, আর্কিটেক্টস হবে, ঠিক আছে? এই হচ্ছে কথাটা, আর্কিটেকচারস বলবো না, আর্কিটেক্টস বলবো, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে ঘটনাটা। যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে সময় লাগবে, আমাকে বুঝে বুঝেই কাজ করতে হবে, ঠিক আছে? ওকে ডান, ওকে ডান। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি আমরা পারবো ইনশাল্লাহ, আমরা আশা করতেছি আমরা পারবো, এবং এগুলো আমরা বুঝে বুঝে এগুলো অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, গ্রামারে ভালো থাকার জন্য ট্রাই করতে থাকো, দ্যাট ইজ ইট। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড রেসপন্সেস। সো এই তো, এই তো, তাহলে আমরা এই টপিকটাও শেষ করতে পারলাম, আল্লাহ ভরসা। সো তোমরা যদি 15 নাম্বারটা সিকিউর করতে চাও, দেখো আমি আবারও বলতেছি, তোমাদের ফার্স্ট পেপারে কিন্তু 70 নাম্বার রাইটিং, সেই রিয়ারেঞ্জ থেকে শুরু করে তোমাদের কি বলে এটাকে, সামারি আর ফ্লো চার্ট, এই তিনটাকে অ্যাড করেও তোমাদের কিন্তু 70 মার্কস রাইটিং। সো সিকিউর যদি করতে চাও লেগে পড়ো, ঠিক আছে? আর ফার্স্ট পেপারের সাথে সাথে গ্রামারটাকেও ঝালাই দিতে হবে ফার্স্ট পেপারের ভেতরে ভেতরেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর যদি না থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আমি আজকে চলে যাবো, আর পড়াবো না ভাইয়া, এনাফ আই গেস। আমাদের প্র্যাকটিস হয়ে গেছে ইনশাল্লাহ, জাস্ট তোমরা রিভাইজ করবা এইভাবে আর নিজেরা বাসায় ট্রাই করবা, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করতেছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমাদেরকে আজ এতটুকুই, হ্যাঁ এতটুকুই। আশা করতেছি তোমাদের সামনের লাইফে এটা অনেক কাজে লাগবে। সো নেক্সটে আমরা আরেকটা সুন্দর টপিক পড়বো ভাইয়া, ট্রাই করব সুন্দর টপিকই পড়ানোর, এবং ট্রাই করব 100% না পারি অ্যাটলিস্ট তোমাদেরকে 80-90% যেন দিতে পারি, পুশটা করতে পারি, যাতে তুমি নিজে থেকে প্র্যাকটিস করে করে নিজেকে সমৃদ্ধ করতে পারো। এতটুকু হচ্ছে আমার ইচ্ছা, এতটুকু হচ্ছে আমার আশা। সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, ঠিক আছে? যারা অ্যাংরি দিচ্ছ দিতে থাকো ভাইয়া, নাথিং টু ডু। তোমাদের আমি কিছু ব্যাড ওয়ার্ড আমি বলতে চাই না, বাট আমি এটা হচ্ছে কর্তৃপক্ষকে জানাইছি, তারা আমাকে বলছে যারা হচ্ছে ইমম্যাচিউর ব্যবহার করতেছো তাদের ব্যাপারে কিছু স্ট্রং, মানে কিছু কাজ তারা নিচ্ছে হাতে, স্ট্রং কিছু এভিডেন্স ওয়াইজ যদি পাওয়া যায় এই যে এই জিনিসগুলোতে, তাদের প্রতি একটা দারুণ সিদ্ধান্ত নিবে, তারা যদি যথাযথ কারণ দিতে না পারে, ঠিক আছে? সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।